যাই হোক আমরা শুরু করি। আমাদের বাকি ছিল ভাষা পরিচ্ছেদের শব্দর জায়গাটায় কিছুটা, তাই তো? এরপর আমরা পড়ে দিয়েছি শব্দ কাকে বলে, শব্দবোধ কাকে বলে, তাই তো? শব্দের বিভাগ ধর্নাত্মক, বর্ণাত্মক এবং প্রাচীন নব্যদের মতে যে শব্দটা কি, কোনটা শব্দ সেই প্রসঙ্গে বিবাদ পড়েছি এবং পড়েছি কি উম শক্তি সম্পর্কে নব্য এবং প্রাচীনদের মতভেদ হুম, এবং লক্ষণা পর্যন্ত আমরা পড়েছি, তাই তো? তো আ নিশ্চয়ই এই সম্পর্কে যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে আগে করে ফেলো। আ তারপরে আমরা নেক্সট যেটা বাকি আছে, বাকি অংশটুকু আজকে হয়ে যাবে। সেটার দিকে এগোবো। আর যেটা পড়ানো হয়েছে তোমাদের ওই ভাষা হেত্তাভাস পর্যন্ত দেওয়া আছে হ্যান্ডআউটটা, ওটা আমরা এ পর্যন্ত দিয়ে দেবো। তারপর ২-৪ দিন পর ইংরেজি নোটসটা দেবো। ঠিক আছে? এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি শুরু করে দেবো। ঠিক আছে, কারো কিছু প্রবলেম নেই তাহলে, তাই তো? দেখো, আমরা পড়েছিলাম শব্দ কাকে বলে? শব্দের ২ প্রকার বিভাগ পেয়েছিলাম। একটা উম শব্দ কাকে বলে? আপ্তবাক্যং শব্দ বা আপ্ত উপদেশং শব্দ। যাই হোক না কেন, আমরা শব্দ প্রসঙ্গে ২ প্রকার বিভাগ পেয়েছিলাম ধর্নাত্মক, বর্ণাত্মক। ধর্নাত্মক শব্দ কত প্রকার পেয়েছিলাম? ৩ প্রকার। একটা সংযোগজ, একটা বিভাগজ, একটা শব্দজ শব্দ। কিন্তু সংযোগ বা বিভাগ যাই বলি না কেন, আমাদের কিন্তু আ এটা বলতে হবে যে অভিঘাতপূর্বক সংযোগ, অভিঘাতপূর্বক বিভাগ, তাই তো? আর শব্দজ শব্দ যে ১ম উৎপন্ন শব্দর পরবর্তী যে শব্দ আরকি, শব্দকে উৎপত্তি স্থল থেকে আ সমজাতীয় অপর একটা শব্দকে উৎপন্ন করতে, করতে শ্রোতার কানে পৌঁছায়। তো ১ম উৎপন্ন যে শব্দ সেটা কোনো না কোনো বস্তু থেকে উৎপন্ন হয়। কিন্তু তার পরবর্তী ক্ষণের শব্দগুলো কোনো বস্তু থেকে নয়, শব্দ থেকে উৎপন্ন হয়। সেগুলো হচ্ছে সবই শব্দজ শব্দ। আর এদিকে বর্ণাত্মক শব্দ বলেছিলাম কি যোগ, রূঢ়, যোগরূঢ় আর যৌগিক ইয়ে আ হ্যাঁ, যৌগিক রূঢ়। তাই তো? এটা কি? না যোগ শব্দ যখন আ কোনো শব্দের অর্থটা গ্রহণ করি তার অবয়ব থেকে মানে ধাতু এবং প্রত্যয় থেকে বা তার ব্যাকরণগত অর্থ থেকে যখন তার অর্থ আমরা গ্রহণ করি, তখন সেটাকে বলা হচ্ছে যোগ শব্দ। যেমন পাচক। রূঢ় শব্দ যখন তার সমুদায় শক্তি বা প্রচলিত যে মানে অর্থ আছে সেই অর্থটা গ্রহণ করি তখন সেটাকে বলা হয় রূঢ়ি বা রূঢ় শব্দ। যেমন কি? যেমন হচ্ছে গো শব্দ। যোগরূঢ় শব্দ মানে যেটা তোমার অবয়ব শক্তি এবং সমদয় শক্তি বোথ দুটোই একই সাথে গ্রহণ করে অর্থ করা হয়। যেমন পঙ্কজ, তাই তো? এবং লাস্ট কি? না যৌগিক রূঢ়। কখনো, কখনো যোগ, কখনো, কখনো রূঢ়ির দ্বারা অর্থ করা হয়। কখনো, কখনো অবয়ব শক্তির দ্বারা, কখনো, কখনো সমুদায় শক্তির দ্বারা যখন অর্থ করা হয় তখন সেটাকে যৌগিক রূঢ় বলা হয়। আর এই প্রসঙ্গে বলেছিলাম যে শাব্দবোধের কথা, তাই তো? পদ পদার্থকে যখন বৃত্তি সম্বন্ধে উপস্থিত করে তখন সেটাকে বলা হচ্ছে কি? শাব্দবোধ, তাই তো? অবশ্যই শব্দবোধের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে পদ পদার্থকে বৃত্তি সম্বন্ধেই উপস্থিত করবে। অন্য কোনো সম্বন্ধে উপস্থিত করবে না। তাই তো? কিন্তু পদ বা শব্দ যেহেতু আকাশের গুণ আকাশে থাকে, তো সেহেতু সমবায় সম্বন্ধে থাকে গুণ দ্রব্যে কি সম্বন্ধে? সমবায় সম্বন্ধে থাকে আমরা সবাই জানি। তো সেই পদ বা শব্দ সমবায় সম্বন্ধে আকাশকেও উপস্থিত করতে পারে। কিন্তু সমবায় সম্বন্ধে আকাশকে উপস্থিত করলে সেটাকে বলা যাবে না। সেটাকে শাব্দবোধ বলা যাবে না। তাই তো? যদি বৃত্তি সম্বন্ধে পদ পদার্থকে উপস্থিত করে তখন সেটাকে শাব্দবোধ বলব। আর
এই যে বৃত্তি সম্বন্ধ বলেছিলাম কি একটা সাক্ষাৎ সম্বন্ধ, একটা পরম্পরা সম্বন্ধ হতে পারে। তাই তো? সাক্ষাৎ সম্বন্ধটা কি? সেটাকে বলা হচ্ছে শক্তি আর পরম্পরা সম্বন্ধটাকে বলা হচ্ছে লক্ষণা। নৈয়িকরা প্রাচীন বলো, নব্য বলো, নৈয়িক সম্প্রদায়রা এই ২ টি বৃত্তির কথাই স্বীকার করেন। একটা শক্তি, একটা লক্ষণা। অস্মাৎ পদাৎ অয়মার্থ পদব্য ইতি ঈশ্বর সংকেত শক্তি বা ইদম পদম ইমম বোধয়তি ঈশ্বর সংকেত শক্তি। যাই বলি না কেন যে এই পদের দ্বারা এই পদার্থ বোধিত হোক বা এই পদের দ্বারা এই পদার্থকে বোঝানো হয়, এরকম যে ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের সংকেত সেটাকে শক্তি বলা হয়। কিন্তু নব্যদের এখানে আপত্তি উঠেছিল কি? না নব্যরা বলছে যে ঈশ্বরের ইচ্ছা বা সংকেতকে শক্তি বললে সমস্যা হয়। অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমাদের মানুষের ইচ্ছাও কিন্তু কার্যকরী হয়। মানুষের সংকেত, তাই তো? সাধারণ মানুষের সংকেত কার্যকরী হয়। যে নদী বৃদ্ধি ইত্যাদি শব্দের ক্ষেত্রে যেমন একটা নতুন খাল কাটা হলো। সেটা একটা দেখবেন নাম দিয়ে দেওয়া হয়। একটা অ্যাপার্টমেন্ট হলো, একটা নাম দেওয়া হয়। একটা রাস্তা হলো নতুন, সেটারও একটা নাম দেওয়া হয়। তাই তো? তো তাহলে এগুলো কার ইচ্ছাতে চলছে? মানুষের ইচ্ছায়। বা কোনো একটা শিশু জন্মগ্রহণ করলো, তার একটি নাম দেওয়া হলো। সেটাও কিন্তু কি? সেটাও কিন্তু কোনো না কোনো সেই শিশুটির কোনো দাদা, বাবা, কাকা কেউ নামটা দিল। বলছে তাহলে অনেক ক্ষেত্র আছে যেখানে মানুষের ইচ্ছাও কিন্তু কার্যকরী হয়। তাই ঈশ্বরের ইচ্ছা বা সংকেতকে শক্তি বললে ভুল হয়। শুধু সংকেত বা শক্তি, এই সংকেত বা ইচ্ছাই হলো শক্তি। এরকম যদি বলা হয় তাহলে ঈশ্বরের ইচ্ছাকেও বলা যাবে সংকেত বা শক্তি, আর মানুষের ইচ্ছাকেও বলা যাবে। তাই তো? নব্যরা কিন্তু এরকম নয় যে ঈশ্বরের ইচ্ছাকে মানছেন না। তারা ঈশ্বরের ইচ্ছাকে মানছেন। কিন্তু বলছেন অনেক এরকম ক্ষেত্র আছে যেখানে ঈশ্বরের ইচ্ছা ছাড়াও মানুষের ইচ্ছাও কার্যকরী হয়। বোঝা গেল? তার জন্য তারা শুধুমাত্র ইচ্ছা বা সংকেতকেই শক্তি বলার পক্ষপাতী। বোঝা গেল? এরপর আমরা পড়েছিলাম লক্ষণা, যে আমরা পরম্পরা যখন আমরা ডাইরেক্টলি কোনো পদের অর্থ হুম, যখন মানে এমন অনেক ক্ষেত্র আছে যখন তোমার শক্তির সাহায্যে অর্থবোধ আমাদের সেই পদের হয় না। ডাইরেক্টলি কোনো পদের অর্থবোধের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তখন আমাদের অর্থবোধটা কিসের সাহায্যে হয়? লক্ষণার সাহায্যে। প্রাথমিকভাবে এই লক্ষণা কি? যহৎ, অযহৎ এবং যহৎ, অযহৎ লক্ষণা। যহৎ কোনটা? বলেছিলাম বাচ্যার্থকে সম্পূর্ণ পরিত্যাগ করে যখন কার্যার্থকে গ্রহণ করা হয় তখন যহৎ লক্ষণা। অযহৎ লক্ষণা কোনটা? না যখন বাচ্যার্থকে আদৌ পরিত্যাগ না করে কার্যার্থকে গ্রহণ করা হয় অযহৎ লক্ষণা। কার্যার্থকেও যখন গ্রহণ করে অর্থ করা হয়। আর যহৎ অযহৎ লক্ষণা কি? বা ভাগ ত্যাগ লক্ষণা বা ভাগ লক্ষণা, যে লক্ষণায় বাচ্যার্থের কিছু অংশের গ্রহণ এবং কিছু অংশের বর্জন করে অর্থ করা হয় সেটাকে যহৎ অযহৎ লক্ষণা। কিছু অংশের মানে কি? বিরুদ্ধ অংশের বর্জন এবং অবিরুদ্ধ অংশের গ্রহণ করে অর্থ করা হয় সেটাকে যহৎ অযহৎ লক্ষণা। তো যহৎ লক্ষণার উদাহরণ কি বলেছিলাম? যে মঞ্চাক্রসন্তি, গঙ্গায়ং ঘোষ এগুলো সবই যহৎ লক্ষণা। অযহৎ লক্ষণা কোনটা? না ছত্রিণা গচ্ছন্তি কাকেভ্য দধিরক্ষতাম এগুলো সব অযহৎ লক্ষণা। আর যহৎ অযহৎ লক্ষণা কি? স ইয়ে স্বয়ং দেবদত্ত বা এই সেই দেবদত্ত বা তত্ত্বমসি এগুলো। তাই তো? যাই হোক আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আরেকটা কথা বলেছিলাম যে কেবল লক্ষণা এবং লক্ষিত লক্ষণা। ধর্মরাজ অধ্বরীন্দ্র বেদান্ত সার গ্রন্থে অপর ২ প্রকার লক্ষণার কথা বলেছেন। সেটা কি? কেবল লক্ষণা এবং লক্ষিত লক্ষণা। যখন সাক্ষাৎ সম্বন্ধে লক্ষণা করা হয় তখন সেটাকে কেবল লক্ষণা বলা হয়। আর যখন পরম্পরা সম্বন্ধে লক্ষণা করা হয় তখন সেটাকে লক্ষিত লক্ষণা। যেমন গঙ্গাং ঘোষ, মঞ্চাক্রসন্তি, এগুলো সবই কি? এগুলো কেবল লক্ষণার অন্তর্ভুক্ত। সাক্ষাৎ সম্বন্ধে। আর পরম্পরা সম্বন্ধে বলেছিলাম দ্বিরেফ। দ্বিরেফ শব্দের দ্বারা যখন আমরা ভ্রমর না বুঝে মধুকর বা মৌমাছিকে বুঝি তখন সেটা কি? পরম্পরা সম্বন্ধে। এটা কি? লক্ষিত লক্ষণ। এই পর্যন্ত হয়েছিল। এরপর আমাদের এখানে একটা ভাইটাল জিনিস আছে যে বাক্যার্থবোধের হেতু। হুম, আরেকটা কথা বলে রাখি, নৈয়ায়িকরা বাক্যার্থবোধ বা শাব্দবোধ এগুলো কিন্তু একই অর্থে গ্রহণ করেন। তাদের মতে শব্দবোধও যা বাক্যার্থবোধও তা। তাই তো? কোনো ক্ষেত্রে দেখবে এরকম তার জন্য দেখতে পাবে যে শব্দবোধের হেতু। আবার কোনো জায়গায় দেখতে পাবে বাক্যার্থবোধের হেতু। তাই তো? এই স্যার হ্যাঁ, বলো। স্যার বলছি আপনি যেটা বললেন না ওই দুটো ভাগ কেবল লক্ষণা লক্ষিত লক্ষণা, ওইটা কে হুম, বলেছে একটু বলবেন? ধর্মরাজ অধ্বরীন্দ্র আচ্ছা। বেদান্ত পরিভাষা গ্রন্থে বলেছেন। ঠিক আছে স্যার। হুম
হুম। এরপর আমরা আরেকটা কথা তোমাদের বলেছিলাম ওই প্রসঙ্গে যে, আমাদের শব্দজ্ঞানের ক্ষেত্রে শব্দজ্ঞান হওয়ার প্রসঙ্গে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে পদজ্ঞান, তারপরে পদার্থ স্মরণ, তারপরে কি? শব্দবোধ। তাই তো? আর বাক্যার্থবোধের ক্ষেত্রে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং সন্নিধির কথা বলা হচ্ছে এবং তাৎপর্যকেও এর কারণ হিসাবে ধরা হচ্ছে। তাই তো? আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং সন্নিধি। তাই তো? বা আসক্তি। তো এবং তোমার তাৎপর্য। এই ৪ টেকে বাক্যার্থবোধের হেতু, বাক্যার্থ জ্ঞানের হেতু এরকম বলা হচ্ছে। আকাঙ্ক্ষা, তাই তো? আকাঙ্ক্ষা কেমন? না দেখবে আ কোনো একটা তুমি ধরো কোনো একটা কথা বলতে, বলতে থেমে গেলে। কোনো একটা কথা বলতে, বলতে থেমে গেলে। তখন একটা দেখবে আমাদের শোনার জন্য একটা আকাঙ্ক্ষা হয়। তাই তো? তো তখন তাকে বলা হচ্ছে যে আকাঙ্ক্ষা। মানে আমাদের যেকোনো বাক্যের ক্ষেত্রে এরকম আকাঙ্ক্ষা দরকার। দেখবে? দেখবে আমাদের এরকম প্রায়শ হয় বন্ধু-বান্ধব কথা বলতে, বলতে কোনো একটা প্রসঙ্গ, এই একটা প্রসঙ্গ, ও একটা প্রসঙ্গ বলতে, বলতে কারোর একজন হয়তো খুব ইন্টারেস্টিং প্রসঙ্গ হচ্ছে, হুম? কিন্তু সেই মাঝে অন্য কেউ কথা বলে দিয়েছে। তাকে দেখবে থামিয়ে দেওয়া হয়। এই ১ম জনেরটা কি বলা হয়, "আচ্ছা, আচ্ছা তুই কি বলছিস বলতো? ওটা কি বলছিলি?" ওই যে আকাঙ্ক্ষা। তাহলে আমার বাক্যার্থ জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা থাকা দরকার। আকাঙ্ক্ষা থাকবে। তাই তো? আবার কি? শুধু আকাঙ্ক্ষা থাকলে হবে না, যোগ্যতা থাকতে হবে। যে তুমি যে শব্দগুলো একটা বাক্যে ইউজ করছো, একটা বাক্যতে যে শব্দগুলো ইউজ করছো সেই শব্দগুলো সেই বাক্যে প্রয়োগ করা যাবে কিনা, সেই বাক্যে প্রয়োগ করার যোগ্য কিনা সেটা দেখতে হবে। সেই যোগ্যতাটা থাকতে হবে। যেমন তুমি যদি একটা রেস্টুরেন্টে গিয়ে বলো, "আচ্ছা আমাকে ১ গ্লাস আগুনের শরবত আর ২৫০ গ্রাম কয়লা আর একটু আ ধরো সঙ্গে ২ টো রুটি।" এরকম যদি বলো, কি বলবে? বলবে মাথা-টাথা গেছে একদম, পুরো খারাপ হয়ে গেছে। হুম? মানে কি? মানে তুমি ভুলভাল বকছো। তুমি বাক্য প্রয়োগ করছো, কিন্তু তুমি যে বাক্যর মধ্যস্থিত শব্দগুলো চুজ করছো, সেই শব্দগুলো ঠিক ওই অর্থে ব্যবহার করার যোগ্যতা নেই। বোঝা গেল আমার কথাটা কি বলছি? যে ধরো এরকম হতে পারে আকাঙ্ক্ষা কেমন? না কোনো একটা কথা প্রসঙ্গে যে আচ্ছা আ হর্ষবর্ধন এত সালে দিয়ে তুমি থেমে গেলে। কোন একটা কথা প্রসঙ্গ বলছো যে এত সালে দিয়ে থেমে গেলে। তখন পাশের জন বলছে, "আচ্ছা, আচ্ছা কি হয়েছিল? এত সালে হর্ষবর্ধন কি করেছিল?" এই যে এটা হলো আকাঙ্ক্ষা। কোন একটা বাক্য, বাক্যার্থ বোধের ক্ষেত্রে আকাঙ্ক্ষা থাকা দরকার। না হলে তো বাক্যার্থ বোধ হবে না। ও যদি ওরকম তোমাকে ওর যদি আকাঙ্ক্ষা না থাকতো তাহলে তোমার বাক্যটা শুনতে পেত না পুরোপুরি। তাহলে? তাই তার বাক্যার্থ বোধ হতো না পুরোপুরি। তাই তো? তো যাই হোক, এই যে এইটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর যোগ্যতা মানে কি? তুমি যে বাক্যর মধ্যে শব্দগুলো প্রয়োগ করছো, সেই শব্দগুলো সেই বাক্যে প্রয়োগ করা যাবে কিনা সেটাই হলো যোগ্যতা। তাই তো? মানে তুমি যেকোনো বাক্যে যেকোনো শব্দ ইউজ করবে এটা হতে পারে না। তাই তো? কি প্রসঙ্গে বাক্যটা প্রয়োগ করছো এবং সেই প্রসঙ্গিত শব্দগুলো হতে হবে। না হলে কিন্তু কি? না আমার আ সেই বাক্যটা ঠিকঠাক হবে না। বোঝা গেল? এটা হলো কি? এটা হলো যোগ্যতা। আরেকটা কি? সন্নিধি এক প্রকার আছে। যে সন্নিধি কি? না তুমি ধরো আজকে একটা বাক্য সম্পূর্ণ ধরো কিছু শব্দ বললে যে আজকে, কিছু শব্দ বললে ১ সপ্তাহ পরে, আবার কিছু শব্দ বললে ৬ মাস পরে। তাহলে কি সেটা ইয়ে হবে? বাক্য হবে? সেই বাক্যটার জ্ঞান হবে? আমার কথাটা বুঝতে পেরেছ তো? যে হবে না নিশ্চয়ই। তুমি ধরো বলছো যে আমি ভাত খাবো। তুমি আজকে বললে আমি, ১ সপ্তাহ পর বললে ভাত, আর ৬ মাস পরে বললে খাবো। তুমি সেই একই কথা বললে। একটা বাক্যে যে শব্দগুলো প্রয়োগ করতে হয় সেই শব্দগুলোই তুমি প্রয়োগ করলে। কিন্তু তুমি সঙ্গে, সঙ্গে করলে না। তুমি করলে অনেক ডিলে করে, দেরি করে। এরকম করলেও সেই বাক্যের বোধ হবে না। তাই তো? এখন কোনো একজন মানুষের কাছেই হয়তো সেই
একই বাক্য প্রয়োগ করলে, বাক্যের অন্তর্ভুক্ত শব্দগুলো একজন মানুষের কাছেই প্রয়োগ করলে কিন্তু সবার পক্ষে মনে রাখাও সম্ভব না। তুমি ১ সপ্তাহ আগে কোন শব্দ প্রয়োগ করেছিলে, আজকে বলছো খাবো। আবার সেই খাবো প্রসঙ্গে অন্য কিছু ভেবে নিতে পারে যে অন্য কিছু খাবে। আবার বলেছিল যে না ভাত, ভাত প্রসঙ্গে তুমি হয়তো আজকে বললে আমি, হঠাৎ করে ৭ দিন পর বললে আমি ভাত। সে ভাত প্রসঙ্গে হয়তো অন্য কিছু ধরে নিতে পারে। দুপুরবেলায় যদি যাও হয়তো সেটা সেই তাৎপর্য অনুযায়ী ধরে নিতে পারে যে তাহলে ভাত খাবে বলছে। সেটা আলাদা প্রসঙ্গ। সেই তাৎপর্যতে আসছি। কিন্তু সাধারণ অর্থে একই বাক্যের অন্তর্ভুক্ত শব্দগুলো বিভিন্ন সময় তুমি যদি প্রয়োগ করে থাকো, একটা আজকে, একটা ৬ মাস পর, একটা ২ বছর পরে, সেটার অর্থবোধ সম্ভব নয়। বোঝা গেছে? মনে থাকে না সবসময়। তো তার জন্য আমাদের যেকোনো বাক্যের অর্থবোধের ক্ষেত্রে ৩ টে জিনিস থাকা আবশ্যক। আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং সন্নিধি। এর সঙ্গেও এড করছে নৈগ্রা যে তাৎপর্য। তাহলে আকাঙ্ক্ষা মানে কি? যে পদস্য পদান্তর ব্যতিরেক প্রযুক্ত অন্বয়ানুভাব প্রত্যম আকাঙ্ক্ষা। যদি আমরা শাস্ত্রীয় ভাষায় যদি বলি এরকম, যে অন্য পদ ছাড়া একটি পদ যদি ওই দুটি পদের দ্বারা বোধিত বস্তুর অন্বয় বা সম্বন্ধের জনক না হয়, তাহলে বলা হয় দুটি পদ পরস্পর আকাঙ্ক্ষাযুক্ত। তাই তো? যেমন আমরা বলছি যে বললাম যে কোনো একটা কথা বলতে বলতে মাঝপথে তুমি আটকে গেলে, কিন্তু সেটা খুব ইন্টারেস্টিং কথা। তখন কি হয়, পাশের জন বলে আচ্ছা কি বলছিস কি বলছিস বা কি বলছো। এটা হলো আকাঙ্ক্ষা। যেমন আমরা যদি বলি যে আচ্ছা আজকে চলো শ্যামবাজারে, এরকম করতে করতে আচ্ছা শ্যামবাজারে কি হবে, এটা হলো আকাঙ্ক্ষা। যে শ্যামবাজারে আমরা ওটা কি বলে গলাবাড়ি রেস্টুরেন্টে একটু খাবো। এই গলাবাড়ি রেস্টুরেন্টে খাবো এটা বললে তোমার আকাঙ্ক্ষাটা পূর্ণ হচ্ছে, তোমার বাক্যার্থ বোধও হয়ে যাচ্ছে, বাক্যটাও সম্পূর্ণ হচ্ছে। বোঝা গেল? আর যোগ্যতা, যে আমরা যে শব্দগুলো ইউজ করছি সেগুলোর যোগ্যতা থাকা দরকার। তাই তো? অর্থবাদ ও যোগ্যতা। যেমন বাদ যেন না থাকে অর্থের। যেমন আমরা বললাম যে রেস্টুরেন্টে গিয়ে বললাম ২৫০ কয়লা আর ১ গ্লাস একটু আগুনের শরবত আর ২ টো রুটি। এরকম যদি বলি তাহলে বলবে কি বলছে? এ পাগল হয়ে গেছে। মানে কি? যে এই বাক্যেতে এই শব্দগুলো ব্যবহার মানে করা যায় না। এই শব্দগুলোরও অবশ্যই অর্থ আছে এবং সেগুলো অন্য প্রসঙ্গে করা যায়। আমরা যদি বলি যে, যে কয়লার আঁচ যেটা হয় উনুন, সেই উনুনে কয়লা দাও, অসুবিধা নেই। আমরা যদি বলি যে একটু গরম শরবত দাও, সমস্যা নেই। কিন্তু যদি বলি আগুনের শরবত দাও তাহলে সমস্যা। তাই তো? আমরা যদি বলি আগুন ধরেছে কোথাও, আগুন নেভাও, সেক্ষেত্রে আগুন প্রয়োগে সমস্যা নেই, বাক্য সম্পূর্ণ হচ্ছে। বোঝা গেল? আবার আমরা যদি বলি আচ্ছা এটা হাফ প্লেট ধরো চিকেন দো পেঁয়াজা ২ টো রুটি, ঠিক আছে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি বলি ২৫০ গ্রাম কয়লা আর ২ টো রুটি, মানে কি রেস্টুরেন্ট মালিক বলবে যে গেছে মাথা গেছে। তো তাহলে আমাদের যে শব্দগুলো প্রয়োগ করব বাক্যার্থের ক্ষেত্রে সেগুলো যেন যোগ্যতা বর্তমান থাকে। বোঝা গেছে? তো যাই হোক, তো আরেকটা কি সন্নিধি। সন্নিধি বলেছিলাম পদানাম অবিলম্বে না উচ্চারণ সন্নিধি। মানে কোনো আমরা যে পদগুলো উচ্চারণ করছি বাক্যে সেগুলো কি অবিলম্বে উচ্চারণ করতে হবে। মানে সঙ্গে, সঙ্গে উচ্চারণ করতে হবে, দেরিতে নয়। তুমি একটা পদ আজকে, একটা পদ ১ সপ্তাহ পর, একটা পদ ৬ মাস পর এরকম করলে কিন্তু সেটা শব্দবোধ হবে না। আরেকটা হচ্ছে তাৎপর্য। এই তাৎপর্য যে তাৎপর্যটা কি? না বক্তুর ইচ্ছা তাৎপর্য। বক্তুর ইচ্ছা তাৎপর্য। যে বক্তার ইচ্ছাটাই হচ্ছে তাৎপর্য। আমাদের এমন অনেক ক্ষেত্র উপস্থিত হয়, কোনো সময় যে সময়ে আমাদের বুঝে নিতে হয় যে বক্তা কোন প্রসঙ্গে শব্দটা উচ্চারণ করছে। তাই তো? যেমন তোমরা তো জানো সবাই, এগুলো সবারই পড়া। তো তবুও এগুলো একটু বুঝে নিতে হবে ভালো করে যে আমাদের ধরো বক যে বক্তা বলছেন যে সৈন্ধবানয়। সৈন্ধব অর্থের কথার অর্থ বিভিন্ন হতে পারে। সৈন্ধব কথার অর্থ বিভিন্ন হতে পারে। যেমন কি সৈন্ধব কথার অর্থ হতে পারে তোমার সিন্ধু দেশের ঘোড়া বা ঘোড়া হতে পারে। যেগুলো যুদ্ধে, যে ঘোড়াদেরকে যুদ্ধে প্রয়োগ করা হয়, হ্যাঁ? সেই ঘোড়া হতে পারে। সৈন্ধব শব্দের অর্থ হচ্ছে সিন্ধু, ওই সৈন্ধব লবণ হতে পারে। এক প্রকার লবণ আছে আ যেটা মানে নরমাল লবণটা নয়। অন্য এক প্রকার সৈন্ধব লবণ আছে দেখবে। সেই লবণ হতে পারে। আবার
সৈন্ধব শব্দের অর্থ আরেকটা হয় যে বাঙালিদের কাছে সিন্ধুক, অনেকের বাড়িতে এখনো হয়তো থাকতে পারে, দেখবে যে সিন্ধুক কি কাঠের, মোটা কাঠের বা লোহার হয়, সেখানে টাকা পয়সা ধনরত্ন রাখা হতো। আর বেশিরভাগ ক্ষেত্রে আগে হতো, এখন খুব কম হয়। যে আগেকার দিনে ওই সিন্ধুক বা সৈন্ধব, ভালো কথায় অর্থ কি না, যেটাতে দেখবে সোনাদানা ধনরত্ন বা টাকা পয়সা রাখা হতো। যে চুরি, আগেকার দিনে চুরির চল ছিল তো, যে চুরি হয়ে গেলেও যাতে ওই সিন্ধুকটা খুলতে না পারে, তুলে নিয়ে চলে গেলে আলাদা ব্যাপার, কিন্তু সিন্ধুকটা খুলে যাতে না নিতে পারে এরকম শক্তপোক্ত, সেটাকে সিন্ধুক বলা হতো বা সৈন্ধব। তো তাহলে আমরা বিভিন্ন অর্থে সৈন্ধব কথাটা পাচ্ছি। কিন্তু যদি বক্তা খেতে বসে বলে যে সৈন্ধব আনয়, তখন আমাদের বুঝে নিতে হবে যে এখানে বক্তুর ইচ্ছে তাৎপর্য আমরা বলেছি আগে, যে বক্তার যেটা ইচ্ছা সেটাই তাৎপর্য। তাহলে বক্তা যদি খেতে বসে আমাদেরকে বলেন যে সৈন্ধব আনয়, তখন কি, তখন আমরা আমাদেরকে বুঝে নিতে হবে যে বক্তা কিন্তু এই ক্ষেত্রে সৈন্ধব আনয় মানে কিন্তু লবণ আনার কথা বলছে। আবার যদি বলা হয়, আবার যদি দেখা যায় যে বক্তা যে ঢাল তরোয়াল নিয়ে বেরিয়ে যুদ্ধে যাওয়ার, হ্যাঁ, ড্রেস পরে সে যদি বলে সৈন্ধব আনয়, তখন আমাদেরকে বুঝে নিতে হবে সে নিশ্চয়ই ওই সৈন্ধব লবণ খেতে চাইছে না, সে অবশ্যই সিন্ধু ওই ঘোড়া, তার যে বাহন, ঘোড়াটা নিয়ে আসতে বলছে। বোঝা গেল? আবার যদি এরকম হয় যে কারুর বাড়িতে চুরি হয়েছে, চোরেরা এসেছে, ডাকাত পড়েছে, তো সেই অবস্থাতে যদি বলা হয় যে সিন্ধুকটাকে রক্ষা করো বা সৈন্ধবটাকে রক্ষা করো, মানে কি সেই ক্ষেত্রে কিন্তু, বা সৈন্ধব আনো সেই প্রসঙ্গে যদি বলে, তখন আমাদের বুঝে নিতে হবে যে না, এই ক্ষেত্রে সৈন্ধব বা সিন্ধুকটা ওরা নিয়ে যাচ্ছে, সেটাকে যাতে নিয়ে না যায়, সেটা যাতে আমরা রক্ষা করতে পারি, সেরকম কথা বোঝাচ্ছে। বোঝা গেল? তো তাহলে আমাদের বাক্যার্থ জ্ঞানের প্রতি হেতু আমাদের এই ৪ টে: আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং সন্নিধি এবং তাৎপর্য। তাই তো? আকাঙ্ক্ষা মানে কি? পদস্য পদান্তর ব্যতিরেক প্রযুক্ত অন্যায়নুভাবকত্বম আকাঙ্ক্ষা। যোগ্যতা কি? অর্থবাদ যোগ্যতা। আর সন্নিধি মানে কি? পদানাম অবিলম্বনে উচ্চারণ সন্নিধি, যেটা অবিলম্বে উচ্চারণ হতে হবে। আর তাৎপর্য মানে কি? বক্তুর ইচ্ছা তাৎপর্য। কোন প্রসঙ্গে বক্তা কোন কথাটা বলছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, আর কিছু নয়। বোঝা গেল বাক্যার্থবোধের হেতু। আরেকটা তোমাদের বলেছিলাম, দেখবে আগের দিনে বলে দিয়েছিলাম কি কি পড়াবো, পরদিন কি কি বাকি থাকলো, যে তোমাদের এরকম একটি কথা দেখবে অনেক সময় পাও, যে লক্ষণা বীজ পাও, তো শুনেছো তো নিশ্চয়ই লক্ষণা বীজ। কে কে শোনোনি বলো দেখি? লক্ষণা বীজ সবাই শুনেছো? আমার কথা শোনা যাচ্ছে তো? তোমরা শুনতে পাচ্ছ তো? শুনেছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, লক্ষণা বীজ এই প্রসঙ্গে একটা কথা আসে যে অন্বয়ের অনুপপত্তি কি লক্ষণা বীজ, নাকি তাৎপর্যের অনুপপত্তি লক্ষণা বীজ? উপপত্তি মানে অন্বয় বোঝা, অন্বয়ের দ্বারা অর্থবোধ না হলে লক্ষণা করতে হয়, অন্বয়ের অর্থবোধ না হলে লক্ষণা করতে হয়, নাকি তাৎপর্যের আহ অর্থবোধ না হলে লক্ষণা করতে হয়? মানে অন্বয়ের অনুপপত্তি, আহ অনুপপত্তি হলে কি লক্ষণা হয়, লক্ষণা করতে হয়, নাকি তাৎপর্যের অনুপপত্তি হলে লক্ষণা করতে হয়? বোঝা গেল কথাটা আমার? যে যখন অন্বয়ের অনুপপত্তি মানে অন্বয়ের উপপত্তি হয় না, বা অন্বয়ের দ্বারা উপপত্তি হয় না, তখন কি লক্ষণা করতে হয়, নাকি তাৎপর্যের উপপত্তি না হলে লক্ষণা করতে হয়? এটা হচ্ছে প্রশ্ন। এরপর আমরা দেখতে পাবো যে মীমাংসক সম্প্রদায় তারা বলবে যে অন্বয়ের অনুপপত্তি লক্ষণাবীজ, কিন্তু নয়েক সম্প্রদায়, নয়িকরা বলবে না, তাৎপর্যই হচ্ছে লক্ষণার বীজ, বা তাৎপর্যের অনুপপত্তি জন্যই আমাদের লক্ষণা করতে হয়। মানে লক্ষণার বীজ মানে কি, যে লক্ষণা করার, লক্ষণা দ্বারা অর্থবোধ করার, বা লক্ষণার দ্বারা অর্থ করার কারণটা কি? অন্যের অনুপপত্তির জন্য, মানে অনুপপত্তি মানে উপপত্তি না হওয়া, মানে অন্যের দ্বারা অর্থবোধ না হওয়ার জন্য, বা নাকি তাৎপর্যের
আ উপপত্তি না হওয়ার জন্য বা তাৎপর্যের দ্বারা অর্থবোধ না হওয়ার জন্য। কি জন্য লক্ষণাটা করতে হয়? তো মীমাংসকরা বলবেন যে অন্বয়ের অনুপপত্তিই লক্ষণাবীজ, কিন্তু নৈয়িকরা বলবেন যে তাৎপর্যের অনুপপত্তিই লক্ষণার বীজ। যেমন কি? অন্বয়ের অনুপপত্তির জন্য লক্ষণা কি? যেমন গঙ্গায়াং ঘোষ। গঙ্গায়াং ঘোষ এক্ষেত্রে কি হয়েছে? না অন্বয়ের অনুপপত্তি দেখা গেছে। অন্বয়ের অনুপপত্তি মানে কি? যে গঙ্গাপদের যে অন্বয়, গঙ্গাপদের দ্বারা যাকে বোঝা যায় গঙ্গা নামক জলপ্রবাহ, তাই তো? তো সেই জলপ্রবাহে ঘোষেরা বাস করতে পারে না। তাই তো? আমরা যদি গঙ্গায়াং ঘোষ এই কথাটির অর্থ বুঝি, তাহলে আমরা সাধারণ ক্ষেত্রে কি বুঝবো? যে যদি আমরা এরকমই বলি যে গঙ্গায়াং ঘোষ এটা শক্তি দ্বারা অর্থবোধ হবে। কিন্তু সেরকম হলে অর্থটি কেমন দাঁড়াচ্ছে? গঙ্গা নামক বা ভগীরথকৃত রথের চাকার দ্বারা সৃষ্ট যে নদী, সেই নদীর জলপ্রবাহে ঘোষেরা বাস করে। দেখবে এইটা তোমাদের নারায়ণচন্দ্র গোস্বামীর তর্ক সংগ্রহে এরকম সেম উদাহরণ দেওয়া আছে। যে ভগীরথকৃত চাকার দ্বারা সৃষ্ট যে জলপ্রবাহ তাকে কি বলে? গঙ্গা। সেই গঙ্গা নামক নদীর জলপ্রবাহের মধ্যে ঘোষেরা বাস করে। কিন্তু সেরকম যদি বলি বা গঙ্গার জলপ্রবাহে ঘোষেরা বাস করে এরকম যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? না সেই ক্ষেত্রে আমাদের অর্থবোধের সমস্যা হয়। আমাদের প্রশ্ন জাগে। কেন প্রশ্ন জাগে? না সেই ক্ষেত্রে অন্বয়ের উপপত্তি হয় না বলে। অন্বয়ের অনুপপত্তি হয়। তাই তো? সেই অন্বয়ের অনুপপত্তির জন্য এক্ষেত্রে কি হয়? লক্ষণা করতে হয়। লক্ষণা করে আমাদের অন্বয়ের উপপত্তি হয়। তাই তো? অন্বয়ের উপপত্তি হয় লক্ষণা করে। তাই তো? লক্ষণা না করলে এখানে অন্বয়ের অনুপপত্তি মিটবে না। তাই তো? বোঝা গেল আমার কথাটা? যে গঙ্গা নামক জলপ্রবাহে ঘোষেরা বাস করতে পারে না। এরকম একটা আমাদের প্রশ্ন জাগবে বা কি করে ঘোষেরা বাস করে গঙ্গার নদীর জলপ্রবাহের মধ্যে? এরকম প্রশ্ন জাগে। কিন্তু যদি আমরা এখানে লক্ষ্য না করে নিই আমাদের এই অন্বয়ের উপপত্তির জন্য, হুম? আমরা লক্ষ্য না যদি করি তাহলে আমাদের উপপত্তি হয়ে যায়। তো এই ক্ষেত্রে গঙ্গায়াং ঘোষ, মঞ্চাকর্ষন্তি এই ক্ষেত্রে কি? আমাদের অন্বয়ের অনুপপত্তির জন্য লক্ষণা করতে হয়। তাই তো? কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রে অন্বয়ের উপপত্তি হয়ে গেলেও তাৎপর্যের উপপত্তি হয় না। মানে তাৎপর্যের অনুপপত্তি হয়। যেমন কি? যেমন হচ্ছে কাকেভ্য দধিরক্ষতাম। দেখো, কাকেভ্য দধিরক্ষতাম কাক শব্দের দ্বারা যা বলা হচ্ছে, বোঝানো হয়, তা দিয়ে কিন্তু অর্থবোধ হচ্ছে। অনেকটাই হচ্ছে। মানে কাক শব্দের অন্বয় কোথায়? কাক নামক প্রাণীতে। কাকেভ্য দধিরক্ষতাম মানে কাকের দ্বারা দধিকে রক্ষা করো। এখানে কাকের দ্বারা দধিকে রক্ষা করো এই যে অর্থটা হচ্ছে, এই অর্থতে আমাদের সমস্যা কিছু নেই। তবুও মনে হচ্ছে কি? যে এখানে এরকম অর্থটা করলেও তাৎপর্যটা পুরোপুরি ক্লিয়ার নয়। বক্তা যা বলতে চেয়েছে, বক্তুর ইচ্ছা তাৎপর্য। বক্তা যা বলতে চেয়েছেন তার পুরো হুম, এখানে ইচ্ছাটা ক্লিয়ার নয়। তার জন্য এখানে তাৎপর্যের অন্বয়ের অনুপপত্তি নেই, এখানে অন্বয়ের উপপত্তি হয়ে গেছে। তাই তো? কিন্তু এখানে তাৎপর্যের অনুপপত্তির জন্য এখানে লক্ষণা করতে হয় এবং কাক ছাড়াও অন্যান্য অপর সকল দধি বিনাশকারী প্রাণী থেকে দইকে যে রক্ষা করা, এরকম কথা এখানে বুঝতে হবে। তাই তো? এখানে বক্তার ইচ্ছা যে শুধু কাক থেকে দইকে রক্ষা করা নয়, সে কথা কিন্তু বুঝতে হবে। মানে শুধু কাক থেকে দইকে রক্ষা করা নয়, কাক ছাড়া অন্যান্য দধি বিনাশকারী প্রাণী থেকেও দধিকে রক্ষা করা, এ কথা আমাদের বুঝতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে গঙ্গায়াং ঘোষ এখানে অন্বয়ের অনুপপত্তির জন্য লক্ষ্য না। এখানে অন্যের উপপত্তি হচ্ছিল না, অর্থাৎ অনুপপত্তি হচ্ছিল তার জন্য লক্ষণা করতে হলো। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রটাতে অন্যয়ের অনুপপত্তি নেই, অন্যয়ের উপপত্তি হয়ে গেছে। মানে অন্যয়ের দ্বারা যে অর্থ বোঝানো হয়, অর্থাৎ কোনো পদের ডাইরেক্ট মিনিং এর দ্বারা যে অর্থ বোঝানো হয় সেই অর্থের দ্বারা এখানে অর্থবোধ হয়ে গেছে। তথাপি এখানে তাৎপর্য ঠিকঠাক ক্লিয়ার ছিল না। তাৎপর্যের অনুপপত্তি ছিল। সেই জন্য এখানে
লক্ষণা করে বুঝতে হলো এখানে শুধু কাক নয়, কাক ভিন্ন অন্যান্য দধি বিনাশকারী প্রাণীরাও প্রাণীদের থেকে দধিকে রক্ষা করার কথা বুঝতে হবে আমাদের, বুঝে নিতে হবে। যাই হোক, তাহলে প্রথম ক্ষেত্রে অন্যের অনুপপত্তির জন্য লক্ষণা, দ্বিতীয় ক্ষেত্রে অন্যের উপপত্তি হয়ে যাওয়া সত্ত্বেও তাৎপর্যের অনুপপত্তির জন্য লক্ষণা। তাহলে এমন অনেক ক্ষেত্র পাওয়া যাবে যে যেখানে অন্যের অনুপপত্তির জন্য লক্ষণা, এমন অনেক ক্ষেত্র পাওয়া যাবে যেখানে তাৎপর্যের অনুপপত্তির জন্য লক্ষণা, আবার এমন অনেক ক্ষেত্র পাওয়া যাবে যেখানে অন্যের অনুপপত্তি থাকা না সত্ত্বেও অর্থাৎ অন্যের উপপত্তি হয়ে যাওয়া সত্ত্বেও তাৎপর্যের অনুপপত্তি থাকে। তাহলে কার জোরটা বেশি? তাৎপর্যের অনুপপত্তির জন্য লক্ষণা, এটাই আমাদের মানতে হবে, এটার জোরটা বেশি। তার জন্য নৈয়িকরা বলছেন যে অন্যের অনুপপত্তির জন্য লক্ষণা এটা ঠিক নয়, আমাদের বলতে হবে তাৎপর্যের অনুপপত্তি লক্ষণা বীজ বা তাৎপর্যের অনুপপত্তির জন্যই লক্ষণা, এটা স্বীকার করতে হবে যে এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে অন্যের অনুপপত্তি না হলেও অর্থাৎ অন্যের উপপত্তি হয়ে গেলেও তাৎপর্যের উপপত্তি হয় না, সেই জন্য আমাদের লক্ষণা করতে হয়। বোঝা গেল? তাহলে তাৎপর্যের অনুপপত্তি হলো লক্ষণা বীজ। বোঝা গেল? তাহলে আমাদের দুটো টপিক হলো, একটা হলো বাক্যার্থবোধে আকাঙ্ক্ষা যোগ্যতা সন্নিধি এবং তাৎপর্য, দ্বিতীয়টা হলো কি না লক্ষণার বীজ। আমরা জানতে পারলাম ন্যায় বৈশেষিক মতে কি যে তাৎপর্যের অনুপপত্তি লক্ষণা বীজ। বোঝা গেল? বা তাৎপর্যের অনুপপত্তির জন্যই লক্ষণা, এই কথা স্বীকার করতে হবে, অন্যয় অনুপপত্তির জন্য লক্ষণা এই কথা ঠিক নয়। বোঝা গেল? তাহলে অন্যয় অনুপপত্তির জন্য লক্ষণা এটা কাদের মত, আর তাৎপর্যের অনুপপত্তির জন্য লক্ষণা এটা কাদের মত? বলো কেউ। অন্যয়ের অনুপপত্তিটা মীমাংসা আর তাৎপর্যের অনুপপত্তিটা নৈয়ায়িক। এরপর আমাদের আরো কিছু এখানে আছে, যে আমাদের আছে কি, আমাদের আছে এই দুই প্রকার বৃত্তি মোটামুটি আমাদের হলো, তাই তো? যে শক্তি এবং লক্ষণা, এই শক্তি এবং লক্ষণা ছাড়াও অপর দুই প্রকার বৃত্তি আমাদের আছে। কি কি বৃত্তি বলো তো? স্যার গৌণী আর ব্যঞ্জনা বৃত্তি। হ্যাঁ, গৌণীটা কাদের আর ব্যঞ্জনাটা কাদের? গৌণীটা মীমাংসকদের। গৌণীটা মীমাংসা, ব্যঞ্জনাটা বৈয়াকরণ। বৈয়াকরণ বা আলংকারিক এরম বলেছিলেন। আলংকারিক বা বৈয়াকরণ, ঠিক আছে, ওই একই কথা, যারা আলংকারিক তারাই বৈয়াকরণ, ঠিক আছে। স্যার যে আলংকারিক কথাটার মানে কি, মানে যদি একটু বলেন। অলংকার শাস্ত্র যারা পঠন পাঠন করে তারা কি আলংকারিক? বৈয়াকরণদের একটা পাঠ, বৈয়াকরণদের মধ্যে অনেক ভাগ হতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো তার মধ্যে একটা পাঠ হলো কি ব্যাকরণের একটা পাঠ অলংকার কিনা। এবারে ব্যাকরণের অন্তর্ভুক্ত শুধুমাত্র যারা, তো আমাদের তো স্পেশালাইজেশন উপরে স্পেশালাইজেশন, তাই তো? তো সেই অলংকার শাস্ত্রের যারা পারদর্শী, অলংকার শাস্ত্রের যারা লোক, তারা হচ্ছে আলংকারিক। তো যাই হোক, আমাদের এরপর আরেকটা জিনিস পড়ে রইলো, এটার পর আমি ওই এগুলো পড়াবো, এই গৌণী বৃত্তি এবং এটা না পড়িয়ে দিই। তোমাদের ওই শক্তি গ্রহের বিভিন্ন উপায়গুলো বাকি আছে, ওটা পড়ানো হয়নি, তো এগুলো আগে বলেই দিই। যেমন আমাদের কি বলেছিলাম, গৌণী বৃত্তি, আরেকটা কি ব্যঞ্জনা বৃত্তি, তাই তো? তো গৌণী বৃত্তি এবং ব্যঞ্জনা বৃত্তি, এই দুটো এক্সট্রা বৃত্তি স্বীকার করেন অন্যান্য ভারতীয় সম্প্রদায়রা। নৈয়িকরা কিন্তু এই দুটো বৃত্তি স্বীকার করে, একটা হচ্ছে শক্তি, একটা লক্ষণা। বোঝা গেল? কিন্তু আমার এখানে প্রশ্ন হলো যে এই গৌণী বৃত্তি এবং এই ব্যঞ্জনা বৃত্তি এগুলো কি নৈয়িকরা আলাদা বৃত্তি হিসাবে মানেন, নাকি এই শক্তি লক্ষণার অন্তর্ভুক্ত করেন? তাই তো, আমরা এর উত্তরটা পরে দেব। আমরা দেখতে পাবো যে গৌণী বলো ব্যঞ্জনা বলো কোনোটাই কিন্তু নৈয়িকরা আলাদা বৃত্তি হিসাবে স্বীকার করছেন না,
অন্যান্য সম্প্রদায়রা গৌণীবৃত্তিতে যা বলছেন বা ব্যঞ্জনাবৃত্তির দ্বারা যা বলছেন সেটাকে নৈয়ায়িকরা হ্যাঁ, এই তাদের শক্তি বা লক্ষণার দ্বারাই কিন্তু ব্যাখ্যা করছেন। সেটাও আমরা দেখতে পাবো। অতএব নৈয়ায়িকরা কিন্তু তাদের জায়গায় ঠিক যে তাদের বৃত্তি দুটো। দুটোর অন্যথা নয়। কেবল এবং কেবলমাত্র দুটিই তাদের মতে বৃত্তি। তো যাই হোক, এরপরে আমরা প্রথমে আলোচনা করব, আমরা ইয়েটা করি, ব্যঞ্জনাটা করি তোমাদের এর জন্য, যে ব্যঞ্জনা এবং গৌণী বৃত্তি দুটো বললাম। তাহলে ব্যঞ্জনা কি এবং গৌণী বৃত্তি কি, তাই তো? এবং সেটা কিসের দ্বারা এরা ব্যাখ্যা করেছে, যে তোমার নৈয়ায়িকরা শক্তি না লক্ষণা কিসের দ্বারা ব্যাখ্যা করেছে সেটাও আমরা দেখতে পাবো। যে প্রথম আমরা কি গৌণী বৃত্তি আলোচনাটা করি, যে গৌণী বৃত্তি কি। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলি যে অগ্নি মানবক, অগ্নি মানবক, যে এই বাক্যের অর্থ কি, যে এমন ব্যক্তি, এমন বালক যার উপনয়ন সংস্কার হয়েছে এবং তার মাথা মানে মুন্ডিত মস্তক, উপনয়নের সময় দেখবে মাথা নাড়া করতে হয়, তো সেই মুন্ডিত মস্তক দণ্ডধারী যে পবিত্র বালক তাকে বলা হচ্ছে কি না তোমার মানে এরকম যে বালক বা এরকম যে মানব তাকে অগ্নি বলা হচ্ছে। এখানে অগ্নি মানে কি, অগ্নির সাথে তুলনা করা হচ্ছে। এখানে ওই বালককে অগ্নি বলা হয়েছে বা অগ্নির সাথে মানে কি, অগ্নির সাথে তুলনা করা হয়েছে। কেন না, তার স্বরূপটা অগ্নির সমতুল, এরকম বোঝাতে, তাই তো? যে তাকে এমন দেখাচ্ছে যে উপনয়ন সংস্কারের পর মুন্ডিত মস্তক ধারী, তার হাতে দণ্ড, তাই তো? এবং তার যে পবিত্র বসন, তাই তো? সেই সব দেখে তাকে কি বলা হচ্ছে, অগ্নি মানবক, অগ্নির সঙ্গে তুলনা করা হচ্ছে। কেন না, অগ্নি তো কি না, অগ্নি মানে জ্বলন্ত বস্তু, অগ্নি সবসময় তেজ, তাই তো? তেজালো তার মানে স্বাভাবিক ধর্ম কি তেজ। তো সেই বালকের মধ্যেও এমন দ্যুতি বের হচ্ছে তেজ, যে তাকে অগ্নির সঙ্গে তুলনা করে বলা হচ্ছে অগ্নি মানব, তাই তো? তো এখানে এই যে তেজস্বী বা পবিত্রতা, তাই তো, এটা শক্তি বা লক্ষণা থেকে ভিন্ন। তাহলে অগ্নির যে তেজ বা অগ্নির যে পবিত্রতা, তাই তো, সেই পবিত্রতা এবং তেজ জন্য তাকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে, তার জন্য বলা হচ্ছে অগ্নি মানব। এবং মীমাংসকরা বলছেন যে এই যে এটা আমরা যে বলছি এটা অবশ্যই শক্তি থেকে ভিন্ন, লক্ষণা থেকে ভিন্ন। কেন না, শক্তিতে কি বলা হয়েছে না, যখন কোনো পদ পদার্থকে সাক্ষাৎ সম্বন্ধে উপস্থিত করে তখন সেটা শক্তি। এখানে তো সাক্ষাৎ সম্বন্ধে কই উপস্থিত করছে না। আরেকটা হচ্ছে পরম্পরা সম্বন্ধে যখন হয় তখন সেটা কি, তখন সেটা লক্ষণা হয়, সাক্ষ্য সম্বন্ধে লক্ষণা। এখানে তো কোথায় অগ্নি আর কোথায় মানব, তার কোনো সাক্ষাৎ সম্বন্ধ নেই, তাই এখানে লক্ষণাও করা হয়নি। এখানে এটি একটি নতুন বৃত্তি, এটাকে আমরা বলবো গৌণী বৃত্তি। মানে আমরা মানে কি, মীমাংসকরা বলছেন যে আমরা বলবো এটাকে একটা নতুন বৃত্তি, আমরা নাম দেবো, এটার নাম গৌণী বৃত্তি। কিন্তু নৈয়ায়িকরা তারা কি বলেন, নৈয়ায়িকরা বলছেন লক্ষণার অন্তর্ভুক্ত করতে পারি আমরা এই গৌণী বৃত্তিকে। আমার কথাটা বুঝতে পেরেছো? যে আমরা একটু আগে একটা কথা বলেছি যে এই যে গৌণী বৃত্তি বা ব্যঞ্জনা বৃত্তি, নৈয়ায়িকরা কি আলাদা বৃত্তি স্বীকার করবেন এগুলো, নাকি তারা শক্তি লক্ষণার অন্তর্ভুক্ত করবেন? তারা কিন্তু এই দুটি বৃত্তি স্বীকার করে, শক্তি ও লক্ষণা, অন্যরা যাই বলুক না কেন তারা সেই শক্তি বা লক্ষণার অন্তর্ভুক্ত করে দেবে। তো নৈয়ায়িকরা বলছে না, এটাকে আলাদা বৃত্তি হিসাবে স্বীকার করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। এটাকে আমরা লক্ষণার দ্বারা ব্যাখ্যা করতে পারি, এটাকে আমরা লক্ষণার অন্তর্ভুক্ত করতে পারি। বোঝা গেল? কি করে হবে না, নৈয়ায়িকরা বলছে যে সখ্য সম্বন্ধকে লক্ষণা বলেছি আমরা, সেই সখ্য সম্বন্ধ সাক্ষাৎ হতে পারে, সেই সখ্য সম্বন্ধ পরম্পরা হতে পারে। আমরা গঙ্গাং ঘোষের ক্ষেত্রে গঙ্গা নদীর জলপ্রবাহের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে আছে গঙ্গার তীর, সেই ক্ষেত্রে কি সাক্ষাৎ সম্বন্ধে লক্ষণা করছি। আবার দেখো আহ পরম্পরা সম্বন্ধে নৈয়ায়িকদের লক্ষণের উদাহরণ সেরকম নেই, সেটা বেদান্তীদের আছে, ধর্ম অধ্যয়নদের বইয়েতে আছে।
ওই যেটা দ্বিরেফ শব্দের অর্থ আমরা দুটি র না নিয়ে আমরা করছি কি ভ্রমর, ভ্রমরকেও না করে আমরা করছি কি মধুকর বা মৌমাছি, তাই তো? তো তাহলে এই সখ্য সম্বন্ধ, সখ্যের সঙ্গে যে সম্বন্ধ বা শক্তিলভ্য যে অর্থ পাওয়া যায় পদের, সেই শক্তিলভ্য অর্থের সঙ্গে যে সম্বন্ধ সেটা লক্ষণ আমরা বলেছি। সেই সম্বন্ধটা সাক্ষাৎ হতে পারে আবার পরম্পরা হতে পারে। তো আমরা পরম্পরা সম্বন্ধে এখানে কি গঙ্গায়ন ঘোষের ক্ষেত্রে সাক্ষাৎ সম্বন্ধে আমরা পেয়েছি। গঙ্গার সাক্ষাৎ সম্বন্ধে কি তীর, সেই তীর দিয়ে আমরা তীরকে বুঝতে আমাদের অর্থবোধ হয়ে গেছে। তাহলে গঙ্গায়ন ঘোষের ক্ষেত্রে সাক্ষাৎ সম্বন্ধে লক্ষণা হয়েছে। আর এই অগ্নি মানবক ইত্যাদি ক্ষেত্রে ইত্যাদি স্থলে লক্ষণাটা সাক্ষাৎ সম্বন্ধে হবে না, লক্ষণাটা হবে কি পরম্পরা সম্বন্ধে, তাই তো? যে অগ্নি মানবক স্থলে আমাদের লক্ষণাটা কি হবে না পরম্পরা সম্বন্ধে, অর্থাৎ অসাক্ষাৎ সম্বন্ধে, তাই তো? যেখানে সাক্ষাৎ সম্বন্ধে লক্ষণা নয়, অসাক্ষাৎ সম্বন্ধে বা পরম্পরা সম্বন্ধে। পরম্পরা সম্বন্ধে কি হবে না অগ্নিপদ পবিত্রতা এবং তেজস্বিতা রূপ গুণকে বোঝায়, তাই তো? অগ্নিপদ কাকে বোঝায় না পবিত্রতা এবং তেজস্বিতা। অগ্নি মানে কি যার মধ্যে তেজস্বিতা আছে, যার মধ্যে পবিত্রতা আছে, তাই তো? এটা পরম্পরা সম্বন্ধে বা অসাক্ষাৎ সম্বন্ধে পবিত্রতা বা তেজস্বিতা রূপ গুণকে বোঝায়, তাই তো? কিন্তু অগ্নিপদের সক্কার্থ কোথায় বর্তমান বা শক্তিলভ্য অর্থ না একটা জ্বলন্ত বস্তু, যে কোনো জ্বলন্ত বস্তুতে বর্তমান, তাই তো? যেখানে আগুন জ্বলছে জ্বলন্ত বস্তু সেখানেই অগ্নিপদের সক্কার্থ আছে। কিন্তু এই যে তেজস্বিতা বা পবিত্রতা এটা পরম্পরা সম্বন্ধে কিন্তু বোঝায়, তাই তো? তার জন্য এখানে অগ্নি মানবক, হ্যাঁ, এটা আমরা পরম্পরা সম্বন্ধেই কিন্তু লক্ষণার দ্বারা আমরা পেয়ে যাই। এটার জন্য আলাদা করে কোনো বৃত্তি স্বীকার করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল কিনা আমার কথাটা? কারোর সমস্যা থাকলে একটু বলো। শুনতে পাচ্ছ? কারো সমস্যা হ্যাঁ, থাকলে বলো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। সমস্যা নেই স্যার। আরেকবার বলে দিই, দিয়ে আমরা ব্যঞ্জনাতে যাব যে পদের গৌণীবৃত্তিকে অগ্নি মানবক ইত্যাদি স্থলে পদের গৌণীবৃত্তির দ্বারা অর্থ করতে হয়, তাই তো? তাহলে আমরা উপনয়ন সংস্কারের পর যে মণ্ডিত মস্তক যে ব্যক্তি যে বালক তাকে আমরা কি বলছি অগ্নি মানবক, তাই তো? তো এই ক্ষেত্রে কি না এক্ষেত্রে এরকম অর্থ বুঝায় যে ওই বালক অগ্নির মতো তেজস্বী, অগ্নির মতো পবিত্র। তাহলে এই যে অগ্নিপদের তেজস্বিতা পবিত্রতা রূপ অর্থ এটা শক্তির দ্বারাও পাওয়া যায় না, এটা লক্ষণার দ্বারাও পাওয়া যায় না, তাই তো? তার জন্য মীমাংসকরা বলছেন যে গৌণী একটা আলাদা বৃত্তি, এটা শক্তির অন্তর্ভুক্ত নয়, লক্ষণের অন্তর্ভুক্ত নয়, তাহলে এটা তৃতীয় অপর এক প্রকার বৃত্তি। কিন্তু নৈয়িকরা বলছেন না, এটাকে আমরা লক্ষণার দ্বারাই আমরা ব্যাখ্যা করতে পারি, লক্ষণার অন্তর্ভুক্ত করতে পারি। কেন না লক্ষণাতে আমরা বলা হয়েছে সখ্য সম্বন্ধ বর্তনা, ওই সখ্য সম্বন্ধ লক্ষণা, এটা আমরা দেখেছি এরকম কথা বলা হয়েছে। কিন্তু এই সখ্য সম্বন্ধ লক্ষণা এটা সাক্ষাৎ সম্বন্ধে হতে পারে, পরম্পরা সম্বন্ধে হতে পারে। গঙ্গায়ন ঘোষ ইত্যাদির ক্ষেত্রে হ্যাঁ সাক্ষাৎ সম্বন্ধে লক্ষণা করা হয়েছে, কিন্তু এই লক্ষণা পরম্পরা সম্বন্ধেও হতে পারে, তাই তো? কেমন পরম্পরা সম্বন্ধে হতে পারে? যে অগ্নির সঙ্গে মানবকের এখানে পরম মানে সাক্ষাৎ সম্বন্ধ না, এখানে সম্বন্ধটা হচ্ছে পরম্পরা সম্বন্ধ, তাই তো? তাহলে অগ্নির মানে অগ্নির এর সক্কার্থ বা শক্তিলভ্য অর্থ কোথায়? যে কোনো স্থানে যেখানে অগ্নি আছে, তাই তো? যে কোনো স্থানে। আর অগ্নির মধ্যেই পবিত্রতা তেজস্বিতা এটা এটার সঙ্গে সাক্ষাৎ কোনো সম্বন্ধ নেই, তাই তো? কিন্তু এখানে অগ্নির মধ্যে যেহেতু পবিত্রতা তেজস্বিতা গুণগুলো আছে, সেহেতু পরম্পরা সম্বন্ধে কি বোঝানো হয়েছে যে ওই বালক অগ্নির মতো, বোঝা যাচ্ছে? অগ্নি মানবক অগ্নির মতো মানে ওই অগ্নির মতো ওই বালকের মধ্যেও পবিত্রতা তেজস্বিতা নামক গুণগুলো আছে। তাহলে এগুলো কি? এগুলো সাক্ষাৎ সম্বন্ধে পাওয়া যাবে না, এগুলো কি সম্বন্ধে পাওয়া যাবে? পরম্পরা সম্বন্ধে পাওয়া যাবে, তাই তো?
তো সেই জন্য এটা বলা হচ্ছে কি লক্ষণার অন্তর্ভুক্ত করা যায়। এটাকে এইটা ব্যাখ্যা করার জন্য আলাদা গৌণী বৃত্তি স্বীকার করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এরপর আরেকটা বৃত্তি, একটা কি ব্যঞ্জনা বৃত্তি। একটা গৌণী বৃত্তি গেল, আরেকটা হচ্ছে ব্যঞ্জনা বৃত্তি। ব্যঞ্জনা বৃত্তি কারা স্বীকার করে? যে বৈয়াকরণ বা আলংকারিকরা অপর এক প্রকার বৃত্তি স্বীকার করছেন কি? পদের ব্যঞ্জনা বৃত্তি। ব্যঞ্জনা বৃত্তি কেমন? না, এখানে আমরা খুব সংক্ষেপে আলোচনা করে নিই। অনেক এখানে আলোচনা করলে ব্যঞ্জনাটা অনেক ডিটেইলসেও করা যায়। যে আমরা এমন অনেক ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে কিন্তু ব্যঞ্জনা বৃত্তির দ্বারা অর্থবোধ হয়ে থাকে। যেমন একটা উদাহরণ বলি, ধরো আ সংস্কৃত শ্লোকটা মনে পড়ছে না। এটার অর্থ হবে এরকম যে ধরো কোনো একজন স্বামী এবং তার স্ত্রী একে অপরে খুব ভালোবাসে। হুম? কিন্তু তার স্বামীকে অনেক দূরে কাজে যেতে হচ্ছে। এটা পড়েছিলাম, এটার শ্লোকটা আমি ভুলে গেছি। কিন্তু শ্লোকটা মনে করতে পারছি না। এটা তোমরা বইয়েতে দেখে নিও। যে খুব ভালোবাসে একে অপরকে। সেই স্বামী যদি তার কাছ থেকে চলে যায় সে হয়তো আর বাঁচবে না, মারা যাবে। কিন্তু তার স্বামীকে যেতেই হবে দূরে কাজে, উদ্দেশ্যে। বোঝা গেল? তো এরকম অবস্থায় মানে এটার অর্থটাই আমি বলছি। তো যে তুমি যেখানে যাচ্ছ যাও, মানে স্ত্রীর কথাটা হলো এটা যে তুমি যেখানে যাচ্ছ যাও, তাই তো? তুমি সেখানে খুব সুখে থেকো। কিন্তু আমার যেন সেই দেশেই জন্ম হয়। বোঝা গেল? আমার যেন সেই দেশেই জন্ম হয়। মানে কি? যে তুমি যেখানে যাচ্ছ যাও, তোমার যেন কোনো অকল্যাণ অমঙ্গল না হয়, তুমি যেন ওখানে সুখে থেকো, সব তুমি যেন ভালো থেকো, কিন্তু আমার যেন ওখানেই জন্ম হয়। মানেটা কি? যে তুমি যেখানে যাচ্ছ যাও, তুমি সেখানে ভালো থেকো সব, কিন্তু আমি এখানে ভালো থাকতে পারবো না। মানে কি? তোমাকে ছাড়া। আমি মারা যাবো। আর মারা গেলে যেন তুমি যেখানে যাচ্ছ সেখানেই জন্ম হয়। মানে আবার যেন তোমার সাথেই থাকতে পারি। এরকম একটা। এটা কি? এটা ব্যঞ্জনা। এটা দেখো শক্তির দ্বারা এটার অর্থবোধ সম্ভব নয়। লক্ষণার দ্বারাও অর্থবোধ সম্ভব নয়। এবং তোমার গৌণী বৃত্তির দ্বারাও অর্থবোধ সম্ভব নয়। তাই তো? এটা হলো ব্যঞ্জনা বৃত্তি। স্যার আবার এটার ওই যে আপনি বলছিলেন না শ্লোকটা, এটা হ্যাঁ, মানে একটু আমি পেলাম। সেটা কি গচ্ছসি গচ্ছসি কেত ওই হ্যাঁ, জায়গাটা কি? মনে পড়ছে। গচ্ছ গচ্ছসি চেতকান্ত পান্থান সন্ততে হ্যাঁ, হ্যাঁ, শিবা মমাপি জন্ম তত্রৈব ভূয়াৎ যত্র গত ভবান। তাই তো? হ্যাঁ স্যার, এইটা। হ্যাঁ। ঠিক, 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 ঠিক। গচ্ছ গচ্ছসি চেতকান্ত পান্থান সন্ততে শিবা মমাপি জন্ম মামাপি তত্রৈব বন ভূয়াৎ যত্র গত ভবান। আচ্ছা, হ্যাঁ এটা। স্যার। তো আমি যেটা বলতে চাইছি যে তাহলে এটির অর্থ হলো কি তুমি যেখানে যাচ্ছ যাও। তুমি দেশান্তরে যাচ্ছ যাও, তুমি যেখানে যাচ্ছ যাও। তুমি সেখানে খুব সুখী থেকো। তোমার পথটাও মঙ্গলময় হোক। কিন্তু তুমি যেখানে যাচ্ছ সেখানেই যেন আমার জন্ম হয়। মানে কি? তোমার মানে তার কোনো অমঙ্গল চাইছে না। সে যেন ভালো থাকে, তার যাওয়ার পথটাও ভালো থাকে, সে যেন সুখে থাকে, সব ঠিক আছে। কিন্তু যেন ওখানেই তার জন্ম হয়। মানে কি? সে তাকে ছাড়া কিন্তু বাঁচতে পারবে না। সে সে যেখানে যাচ্ছে যাক, পথটা মঙ্গলময় হোক, সে এখানে ভালো থাকুক, কিন্তু সে চলে গেলে এ মারা যাবে। আর এতটাই ভালোবাসে যে মারা গেলে যেন তার প্রদেশেই তার জন্ম হয়। তার কাছেই তার যেন জন্ম হয়, আবার যেন তার সঙ্গেই থাকতে পারে। বোঝা গেল? তো এটা কি ব্যঞ্জনা বৃত্তি। এটা দেখো শক্তির দ্বারাও বোঝানো যাবে না, লক্ষণার দ্বারাও এটাকে অর্থবোধ সম্ভব নয়। হ্যাঁ, এটাকে গৌণী বৃত্তির দ্বারাও অর্থবোধ সম্ভব নয়। এটা হচ্ছে ব্যঞ্জনা বৃত্তি। তাই তো? আবার এরকম অনেক ক্ষেত্র আছে। কেমন ক্ষেত্র? যে সূর্য অস্ত গেল। সূর্য অস্ত গেল। দেখো এই কথাটা বিভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন বিভিন্নভাবে অর্থবোধ হতে পারে। যেমন যে রাখাল বালক গরু চড়াতে যায় তার কাছে কেমন অর্থবোধ হবে? যে চলো গরু বাড়ি নিয়ে যাওয়ার সময় হয়েছে। তাই তো? সূর্য অস্ত গেল। আমাদের ধরো আহ হিন্দু বাড়িতে একটা সন্ধে দেওয়ার রেওয়াজ আছে। সেখানে কিন্তু সবাই বলবে না সূর্য অস্ত গেলে এবার সন্ধে দিতে হবে। তাই তো? সন্ধ্যার প্রদীপ জ্বালাতে হবে।
আবার অস্ত গেল ধোপার কাছে, বলতে না জামা প্যান্ট গুলো শোকাতে যেগুলো দেওয়া আছে সেই জামা প্যান্ট গুলো তুলে নিয়ে আসতে হবে, তাই তো? আবার সূর্য অস্ত গেল, যারা ধরো বালকরা খেলতে গেছে তাদের এরপর বাড়ি যাওয়ার পালা। মাঠে খেলতে গেছে, যে সূর্য অস্ত গেছে মানে এরপর আমাদের বাড়ি যেতে হবে। বোঝা গেল? তাহলে একই একই কথা ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে, ভিন্ন ভিন্ন জনের কাছে বিভিন্ন ব্যঞ্জনার্থে প্রয়োগ হতে পারে, মানে বিভিন্ন ব্যঞ্জনার্থ হতে পারে। বোঝা গেল? তো এগুলো সবই কিন্তু ব্যঞ্জনা। এই ব্যঞ্জনা দুই ধরনের হতে পারে, যে শব্দ শক্তিমূলা ব্যঞ্জনা হতে পারে, আবার কি অর্থ শক্তিমূলা ব্যঞ্জনা হতে পারে, তাই তো? এই ব্যঞ্জনাবৃত্তি দুই প্রকার হতে পারে, শব্দ শক্তিমূলা, আরেকটা কি অর্থ শক্তিমূলা। বোঝা গেছে? তো শব্দ শক্তিমূলা কোনটা? না, শব্দ শক্তিমূলা ওই যে যেটা বললাম, যে এই সূর্য অস্ত গেল। আবার যদি বলতে পারি এরকম, যে কেমন বলবো, উম, যেমন ভূধর, যেমন আমি বলতে পারি আহ এটা ভূধর ভূধর গঙ্গায়াং ঘোষ হবে? গঙ্গাং, গঙ্গাং ঘোষে এরকম বলতে পারি, হ্যাঁ ওটা তো হতে পারে। শব্দ যে শক্তি। এরকম বলা যেতে পারে, কিন্তু আমি যেটা চাইছি যে বিভিন্ন নানার্থক, এখানে গঙ্গা পদের তো নানার্থক নয়। আমি এমন একটা শব্দ আচ্ছা। খুঁজছি যেটা হচ্ছে নানার্থক শব্দ, মানে ওই যে বিভিন্ন নানার্থক মানে কি বিভিন্ন জনের কাছে বিভিন্ন, তাই তো? যেমন হচ্ছে, যেমন আমরা বলতে পারি ধরো সব থেকে ভালো যেটা, যে রাজা, একটা কথা ধরো রাজা, রাজা কথাটা যে সে নৃপতি সেই অর্থেই প্রয়োগ হবে এরকম নয়। আমরা বলতে পারি সে হচ্ছে হাসির রাজা, তাই তো, এই অর্থে। আবার কোনো একটা প্রসঙ্গে কোনো একটা সে খেলার মাস্টার, খেলার রাজা, ধরো ফুটবল খুব ভালো খেলে, সেই অর্থেও রাজা কথাটা প্রয়োগ করি। আবার কেউ হয়তো দেখবে খেতে ভালোবাসে, খাবার রাজা, তাই তো, এই অর্থেও রাজা কথাটাকে প্রয়োগ করি। আবার এমন অনেক ক্ষেত্র আছে যেখানে যে সে খুব হাসায়, হাসির রাজা বা হাসানোর রাজা, তাই তো? এরকম বিভিন্ন অর্থে প্রয়োগ করি। ঠিক একইভাবে সূর্য অস্ত গেল বা অস্তগতমান, এই এই জাতীয় আর কি, আমরা এগুলো সবই কিন্তু ব্যঞ্জনা অর্থে, এগুলো সবই কি শব্দ শক্তিমূলক ব্যঞ্জনা, এগুলো সবই কিন্তু একই শব্দ ভিন্ন ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন অর্থ। যে আহ মানে শব্দটা একই কিন্তু অর্থটা ভিন্ন জনের কাছে ভিন্ন। আরেকটা হচ্ছে অর্থ শক্তিমূলা ব্যঞ্জনা, যেটা আমি বললাম একটু আগে, যে প্রিয় তুমি যেখানে যাচ্ছ যাও, তোমার পথ মঙ্গলময় হোক, কিন্তু যেখানে যাচ্ছ সেখানেই যেন আমার জন্ম হয়। গচ্ছ গচ্ছসি চেতকান্ত পন্থান সন্তত শিবা, মমাপি জন্ম তত্রৈব ভূয়াৎ যত্র গত ভবান। যে যেখানেই যাচ্ছ যাও, সেখানে সুখে থাকো, তোমার পথ মঙ্গলময় হোক, কিন্তু সেখানেই যেন আমার জন্ম হয়। এটা কিন্তু অর্থ শক্তিমূলা, যে এখানে অর্থটা বুঝতে হবে কি বলতে চেয়েছে। এখানে বলতে চেয়েছে এটাই, যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সহজ কথা। বোঝা গেছে? তো এই দুই প্রকারের ব্যঞ্জনাবৃত্তি আছে। তো এই যে ব্যঞ্জনাবৃত্তি আর গৌণী বৃত্তি, এটা কিন্তু নৈয়িকদের নয়। এটা আমরা পেয়েছি, তাহলে নৈয়িকদের কি শক্তি এবং লক্ষণা, তাই তো? এরপর এই যে ব্যঞ্জনাবৃত্তি, এটাকেও কিন্তু নৈয়িকরা কি বলবেন, যে নৈয়িকরা বলবেন যে এটাকেও আমরা স্বীকার করতে পারি না, তাই তো? ব্যঞ্জনাবৃত্তি আমাদের মানে আলাদা করে ব্যঞ্জনাবৃত্তি স্বীকার করার কোনো প্রয়োজন নেই, তাই তো? এটাকেও আমরা লক্ষণার অন্তর্ভুক্ত করতে পারি, এটাকেও পরম্পরা সম্বন্ধে আমরা লক্ষণার দ্বারাই কিন্তু ব্যাখ্যা করতে পারি। তাহলে নৈয়িকদের মতে বৃত্তি কত প্রকার, সেই দুই প্রকারই থাকলো। যাই হোক, এরপর আমাদের দুটো জিনিস এখনো পড়ে আছে, যে একটা হলো শক্তিগ্রহের বিভিন্ন উপায়, সাধারণ অর্থে ৮ প্রকার যে উপায়ের কথা বলা হয়েছে, তাই তো? ব্যাকরণ, উপমান, কোষ, আপ্তবাক্য, বৃদ্ধ ব্যবহার, বাক্য শেষ, তারপরে ব্যাকরণ, উপমান, কোষ, আপ্তবাক্য, বৃদ্ধ ব্যবহার, বাক্য শেষ, উম আরেকটা আর দুটো বলো,
আহ, বাক্য শেষ, প্রসিদ্ধ পদের সান্নিধ্য, আরেকটা কি বলতো? উম বিবরণ, সরি, হ্যাঁ বিবরণ। তাহলে আমাদের এরপর আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, যে আমাদের পদ পদার্থের যে সম্বন্ধ, সাক্ষাৎ সম্বন্ধ, যে শক্তি বলেছিলাম, যে ঈশ্বরের ইচ্ছা বা মানুষের ইচ্ছা, সেই যে কোন পদের কোন পদার্থের শক্তি, সেটা আমরা জানি কিভাবে? তাই তো? বিভিন্ন পদ থাকে, তার বিভিন্ন পদার্থ দ্বারা বোঝানো হয়। তাহলে বিভিন্ন পদের দ্বারা বিভিন্ন পদার্থকে বুঝি, কিন্তু আমাদের এখানে প্রশ্ন হলো কোন পদের দ্বারা কাকে বোঝানো হয়? এই যে শক্তি গ্রহ বা শক্তি জ্ঞান লাভ করার উপায়গুলো কি কি, কিভাবে আমরা শক্তি জ্ঞান লাভ করি, কোন পদের কি অর্থ, বোঝা গেল? সেটা ৮ প্রকার অর্থনয়িকরা স্বীকার করেন। কি কি অর্থ? না, ব্যাকরণ, উপমান, কোষ, আপ্তবাক্য। ব্যাকরণ, উপমান, কোষ, আপ্তবাক্য, বৃদ্ধ ব্যবহার, বাক্য শেষ, বিবরণ আর প্রসিদ্ধ পদের সান্নিধ্য। ব্যাকরণ, উপমান, কোষ, আপ্তবাক্য, বৃদ্ধ ব্যবহার, বাক্য শেষ, বিবরণ, প্রসিদ্ধ পদের সান্নিধ্য। বোঝা গেল? এই ৮ প্রকার তোমার উপায়ের দ্বারা আমাদের শক্তিগ্রহ হয়ে থাকে। ব্যাকরণ মানে কি? ব্যাকরণ আমরা তো আমাদের আহ বলো, শব্দের ২ প্রকার বিভাগ বলেছিলাম, বর্ণাত্মক। হ্যাঁ, বর্ণাত্মক শব্দের বিভাগ প্রসঙ্গে আমরা বলেছিলাম যে এমন অনেক শব্দ বা পদ আছে, তাদের অর্থটা কিন্তু ওই আ তাদের অবয়ব থেকে অর্থবোধ হয়। অবয়ব মানে কি? তাদের ধাতু এবং প্রত্যয়গত যে রূপ আছে প্রত্যেকটা শব্দ। আমাদের এই যে ভাষা প্রয়োগ করছি সেই মধ্যে প্রত্যেকটা শব্দকে আমরা তার অবয়বগত অর্থর দিক থেকে অবয়বগতভাবে ভাঙতে পারি এবং তার একটা অর্থ থাকে। আমরা সেই শব্দকে যে অর্থে গ্রহণ করছি, সেই অর্থে নাও হতে পারে। সেটা সমুদয় শক্তি হতে পারে। কিন্তু তার একটা অবয়বগত অর্থ থাকবেই থাকবে। আমার কথাটা বুঝতে পারলে? যে তার একটা অবয়বগত অর্থ কিন্তু থাকবেই থাকবে। তো সেই অবয়বগত অর্থটা গঠিত হয় কিসের দ্বারা? ব্যাকরণ। ওটাকে আমরা কি বলি? ব্যাকরণ। তো আমরা ব্যাকরণ থেকে আমরা কিন্তু শব্দের অর্থ গ্রহণ আমরা বুঝতে পারি, লাভ করি। যেমন পাচক, তাই তো? পাচক, পাচক শব্দের অর্থ আমরা কোথা থেকে লাভ করি? ব্যাকরণ থেকে লাভ করি। বোঝা গেল? এরপর আহ উপমান। উপমান তো আমরা পড়েইছি। যে উপমান আমরা পড়েছি সেই একই উপমান। যে আমরা ধরো গবয় পদের অর্থ বা গবয় শব্দের অর্থ কি কোথার থেকে জেনেছি? কিভাবে জেনেছি? কিসের দ্বারা জেনেছি? উপমানের দ্বারা, তাই কিনা? আমরা গবয় শব্দের অর্থ, গবয় শব্দের শক্তিগ্রহ আমাদের কিসের দ্বারা হয়েছে? উপমানের দ্বারা হয়েছে। তাহলে উপমান একটা কি শক্তিগ্রহের উপায়। আমাদের শহরবাসী যারা গবয় দেখেনি, হুম, তারা জঙ্গলবাসীর কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা গবয় কেমন? তো বললো গো সদৃশ্য গবয়। গবয় গরুর মতো। বনে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা জায়গায় দেখতে পেলো গরুর মতো একটি প্রাণী, শুধু গলকম্বলটা নেই। তখন তার মনে পড়লো, আচ্ছা অরণ্যবাসী তো বলেছিল যে গো সদৃশ্য গবয়, তাহলে এটাই গবয়। এই যে গবয় শব্দটির অর্থবোধ হলো, এটা কিসের দ্বারা হলো? এটা কিন্তু উপমানের দ্বারাই হলো। আর কোষ, আমাদের কোষ মানে হচ্ছে ডিকশনারি। ডিকশনারি, তো এই ডিকশনারি থেকেও কিন্তু আমাদের অনেক অর্থবোধ হয়ে থাকে, অনেক। আমাদের বাংলা, ইংরেজি বা যে কোনো ভাষার ক্ষেত্রে আমরা দেখবে যেগুলো আননোন শব্দ, সেগুলো আমরা যে শব্দের অর্থগুলো জানি না, সেগুলো কোথা থেকে জানতে পারি? সেগুলোর অর্থটা, সেগুলোর শক্তিগ্রহ কোথা থেকে হয়ে থাকে? না, কোষ থেকে বা তোমার ডিকশনারি থেকে। আমাদের ডিকশনারি ঘেটে অর্থ বের করতে হয়, তাই তো? আমরা পেপার পড়তে গিয়ে বা অন্যান্য অনেক ক্ষেত্রতে আমরা কিন্তু কি আমাদের কোষ থেকে বা ডিকশনারি থেকে আমাদের অর্থ জানতে হয়। বোঝা গেছে? আরেকটা কি? আপ্তবাক্য। আপ্তবাক্য তো আমরা শব্দের ক্ষেত্রে পড়েছি যে
আপ ইয়ে মানে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করণ পাঠব। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করণ পাঠব শূন্য যে ব্যক্তি, সেই ব্যক্তির বাক্যকে বলা হচ্ছে আপ্তবাক্য, বা সেই ব্যক্তিকে বলা হচ্ছে আপ্ত ব্যক্তি, আর সেই ব্যক্তির বাক্যকে বলা হচ্ছে আপ্তবাক্য। এটা তর্ক সংগ্রহকারের মত। আরেকটা বলেছিলাম যে আপ্ত উপদেশং শব্দ, এখানে এটা কি ন্যায় সূত্রকার মহর্ষি গৌতমের মতটা কি, যে যিনি যথার্থভাবে কোনো বিষয়কে জেনেছেন এবং যথার্থভাবে অপরকে জানানোর ইচ্ছার সহিত যদি যথার্থভাবে অপরকে জানাতে সমর্থ হন, তাহলে তাকে কি বলা হবে? আপ্ত ব্যক্তি। সেই আপ্ত ব্যক্তির যে বাক্য, সেটাকে আপ্তবাক্য। আমাদের অনেক এরকম শব্দ আছে যে শব্দগুলোর অর্থ কিন্তু আমরা আপ্তবাক্য মানে আপ্ত ব্যক্তির বাক্য থেকে আমরা জেনে থাকি। আমাদের ধরো পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষের বৃত্তান্ত, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে হেরিটেজ, এই সকলগুলো আমরা দেখবে আপ্ত ব্যক্তির বাক্য থেকে সাধারণত পেয়ে থাকি, তাই তো? বা আমরা যে পড়াশোনা করি, পড়াশোনার ক্ষেত্রে অনবরত নতুন নতুন শব্দবোধ, নতুন নতুন শক্তিগ্রহ আমাদের হয়ে থাকে, তাই তো? আমরা ন্যায় পড়ার আগে কিন্তু ন্যায়ের অনেক পারিভাষিক শব্দ, এই যে শব্দগুলো ইউজ করা হচ্ছে কোনটা কি অর্থে আমরা জানতাম না। আমরা এখন ন্যায় পড়ছি, এখন জানতে পারছি। আমরা বেদান্তের কিছু পারিভাষিক শব্দ আছে, বিভিন্ন অর্থ আছে, সেগুলো আগে জানতাম না, জানছি। তাহলে এই সকল ক্ষেত্রে কি আমাদের কিন্তু আপ্তবাক্যটা কারণ, তাই তো? আমাদের শক্তি গ্রহের ক্ষেত্রে বা শক্তি জ্ঞানের ক্ষেত্রে কি আপ্ত ব্যক্তির বাক্যটা একটা কারণ। বোঝা গেল? তো আরেকটা আছে কি, এরপর আসছে কি, তোমার কি কি হলো? ব্যাকরণ, উপমান, কোষ, আপ্তবাক্য। এরপর আছে কি বৃদ্ধ ব্যবহার। বৃদ্ধ ব্যবহার, আমরা অনেকেই যাদের তর্ক সংগ্রহ ছিল এই বৃত্ত ব্যবহার সম্পর্কে, আমরা আমাদের ইয়ে আছে, ধারণা আছে যে আমাদের বৃত্ত ব্যবহার মানে কি, যে একটা যখন শিশু, একটা বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে কথা বলতে শেখে, সে কিভাবে শেখে? প্রাথমিক শব্দবোধ তার কিসের দ্বারা হয়? না, বৃদ্ধ ব্যবহারের দ্বারা। মীমাংসকরা, এখানে আরেকটা কথা নোট ডাউন করে রাখবে, যে মীমাংসকরা স্বীকার করে যে কোনো শিশুর প্রাথমিক শব্দবোধ বা প্রাথমিক শব্দজ্ঞান কিসের দ্বারা হয়ে থাকে? না, অঙ্গুলি নির্দেশ। মানে আমরা বড়রা যে আঙুল দিয়ে দেখা, এটা ঘট, এটা পট, এটা পট, এটাই হচ্ছে যে কোনো শিশুর প্রাথমিক শব্দবোধের কারণ। এটা মীমাংসকদের মত। কিন্তু নৈয়িকদের মত হলো যে কোনো শিশুর প্রাথমিক শব্দবোধের কারণ কি? না, বৃদ্ধ ব্যবহার। কোনো শিশু শুয়ে আছে, আমরা বিভিন্ন প্রসঙ্গে কথা আলোচনা করছি, আমরা ইউজ করছি ঘটিটা আনো, বাটিটা ঢাকো, থালাটা নিয়ে আসো, গামছাটা দাও, আমরা এরকম করি তো? এটি খেলনা, এটি ঘট, এটি পট, হ্যাঁ এটি পট নয়, এটি ঘট নয়, এটি খেলনা নয়, এই করতে করতে হ্যাঁ আমাদের শিশুদের মনে কি হয়? আবাব উদ্ভাব, গ্রহণ বর্জন। একটা সুন্দর, এত জটিলে না গিয়ে আমাদের তর্ক সংগ্রহে দেখবে একটা উদাহরণ আছে, যে ঘোড়াটি নিয়ে আসো, উত্তম ব্যক্তি মধ্যম ব্যক্তিকে বলল যে ঘোড়াটি নিয়ে আসো, গরুটি বাঁধো। কোন একটি শিশু লক্ষ্য করলো যে একজন ব্যক্তির মধ্যে এরকম কিছু বললেন, এরকম কিছু একটা, ও যা মানে ও বলল এরকম ঘোড়াটি নিয়ে আসো, সে ঘোড়াটি নিয়ে আসলো, গরুটি বাঁধো, গরুটি নিয়ে আসলো, মানে এরকম একটি ক্রিয়া করলো, এরকম একটি কথা বললো, সে শুনতে পেলো এবং এরকম একটি ক্রিয়া করলো। এবং এইভাবে ঘোড়াটি নিয়ে আসো, ঘোড়াটি নিয়ে আসো, ঘোড়াটি নিয়ে আসো, গরুটি বাঁধো, গরুটি বাঁধো, তারপরে আবার কি ঘোড়াটি বাঁধো, গরুটি নিয়ে আসো। এইভাবে কি শিশুর মনে গ্রহণ বর্জন হয়, এবং ঘোড়াটি নিয়ে আসো, ঘোড়াটি নিয়ে আসো, ঘোড়াটি বাঁধো, এরকম করতে করতে বুঝতে পেরে যায় যে তাহলে ঘোড়া নামে এই বিশেষ প্রাণীকে বোঝায়, গরু নামে এই বিশেষ প্রাণীকে বোঝায়, আর বাঁধা মানে এই বিশেষ ক্রিয়াকে বোঝায়, আর আনা মানে এই বিশেষ ক্রিয়াকে বোঝায়। বোঝা গেল? এটা কিন্তু একদিনের সঙ্গে সঙ্গে হয় না শিশুর। এই আবাব উদ্ভাব, গ্রহণ বর্জন, এটা কিন্তু চলতে থাকে। আমরা সবাই ভাষা শিখি এই বৃদ্ধ ব্যবহার বা গ্রহণ বর্জন, এটা যেকোনো ভাষা শেখার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এটা যার খুব তাড়াতাড়ি হয় সে যেকোনো ভাষা তাড়াতাড়ি শেখে, এটা যার দেরি হয় সে যেকোনো ভাষা দেরিতে শেখে। বোঝা গেল? তো এই বৃদ্ধ ব্যবহারের দ্বারাও কিন্তু আমাদের প্রাথমিক যে শব্দবোধ, হ্যাঁ মানে নৈয়িক মতে প্রাথমিক শব্দবোধ হয়ে থাকে কি শিশুর এই বৃদ্ধ ব্যবহারের দ্বারা।
আর মীমাংসক মতে কিন্তু বৃদ্ধ ব্যবহার নয়, অঙ্গুলি নির্দেশের দ্বারা। তো যাই হোক, এই বৃদ্ধ ব্যবহারের দ্বারা আমাদের অনেক শব্দের অর্থের বোধই কিন্তু হয়ে থাকে, তাই তো? এরপর এরকম আমরা বলতে পারি কি কি হলো তাহলে, যে ব্যাকরণ, উপমান, কোষ, আপ্তবাক্য, বৃদ্ধ ব্যবহার, তাই তো? এরপর কি আছে না, বাক্য শেষ। বাক্য শেষ। যেমন এরকম একটা উদাহরণ আমরা পাই, যে জব, তাই তো? জব, যে এরকম অনেক ক্ষেত্র আছে যেখানে বাক্যটা শেষ হওয়া না পর্যন্ত আমাদের অর্থবোধ সম্ভব হয় না। দেখবে আমাদের কোনো ধরো পেপার পড়ছি, সেই পেপার পড়তে পড়তে ধরো কোনো একটা বাক্য শেষ হলো না, এরকম মানে বিভিন্ন শব্দ বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। সেটা আমরা পেপার পড়ার ক্ষেত্রে দেখে থাকি, বা যেকোনো আমরা বই পড়ার ক্ষেত্রে কি না, একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করা হয়ে থাকে। সেইটা কি না, সেরকমই একটা আমরা দেখতে পাবো কি, বাক্য শেষে। বাক্য শেষে কি, যবময়স্য তরুভবতি। এখানে যে জব শব্দ আছে, যবময়স্য তরুভবতি, জব শব্দ, জব কাকে বলে না, জব হচ্ছে এক প্রকার তরু, তাই তো? তো এই বাক্যে এই যে যে জব শব্দ, তার অর্থ কি, সেটা কাকে বোঝায় জব শব্দের অর্থ? না, এই প্রশ্নের উত্তর কি না, দীর্ঘ সুখ বিশিষ্ট এক প্রকার তরুকে বোঝায়। বোঝা গেল? যবময়স্য যবময়স্য ইয়ে যবময়স্য তরু ভবতি। জব, যদি আমি এটা আমি ছেড়ে দিতাম, যদি আমি বাক্যটা শেষ না করতাম, অর্ধেক জায়গায় দাঁড়িয়ে যেতাম, তাহলে যবময়স্য এরকম যদি বলতাম, তাহলে কি আমি জবের অর্থ কি বুঝতে পারতাম বাক্যটা যদি শেষ না করতাম? তাই তো? তাহলে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে কিন্তু আমার কোনো শব্দের অর্থবোধ হতে গেলে সেই বাক্যটির শেষ করা প্রয়োজন। সেই বাক্যটি শেষ করলে আমরা অনেক ক্ষেত্রে বুঝে যাই যে এই বিশেষ পদটি বা বিশেষ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে যবময়স্য তরু ভবতি, যে এখানে জব নামে এক প্রকার তরু বা শস্যকে বোঝায়। কি প্রকার শস্য? না, দীর্ঘ সুখ বিশিষ্ট শস্য। তো এখানে এই বাক্যটি যদি শেষ না করতাম, তাহলে কিন্তু জবের অর্থ আমরা বুঝতে পারতাম না। বুঝা গেল? তো এরকম অনেক ক্ষেত্র আছে যেখানে কিন্তু বাক্য শেষের ফলে কিন্তু আমরা অর্থবোধ আমাদের হয়ে থাকে, অর্থাৎ শক্তিগ্রহ হয়ে থাকে। আবার কি, যে বিবরণ আর প্রসিদ্ধ পদের সান্নিধ্য, এমন অনেক ক্ষেত্র আছে যেখানে কিন্তু বিবরণের দ্বারা কিন্তু আমাদের শক্তিগ্রহ হয়ে থাকে। যেমন কি না, বিবরণ মানে কি না, কোনো একটা শব্দ বা পদকে আমরা কি যখন সমজাতীয় শব্দ দ্বারা আমরা বর্ণনা করে থাকি, তখন সেটাকে বলা হয় বিবরণ, তাই তো? তো এমন অনেক ক্ষেত্র আছে যেখানে বিবরণের দ্বারা আমাদের শক্তিগ্রহ হয়। সেই বিবরণ কি না, এরকম আমি বলতে পারি যে উম যেমন ঘট এবং কলস। আসলে যেটা ঘট সেটাই কলসি, সেটাকেই বলা হয় কলস বা কলসি। তাহলে ঘট কাকে বলবো না, ঘট ও কলস অস্তি। ঘট মানে কি, যেটা কলসি। আবার কলসি কাকে বলবো, কলসি ঘট অস্তি, মানে কলস ঘট অস্তি। যে এখানে কি, এখানে হচ্ছে বিবরণ, যে বর্ণনা, তাই তো? সমজাতীয়, দেখো ঘট মানেই কলস, কলস মানেই ঘট। আমি ঘট বোঝানোর জন্য কলস শব্দ ব্যবহার করছি, কলস বোঝানোর জন্য ঘট শব্দ ব্যবহার করছি, তাহলে এখানে কি, এটা বিবরণ। তাহলে এখানে ঘট এবং কলস পদের অর্থ আমরা কিভাবে জানছি, বিবরণের দ্বারা। লাস্ট একটা পড়ে থাকছে কি, প্রসিদ্ধ পদের সান্নিধ্য। প্রসিদ্ধ পদের সান্নিধ্য, এমন অনেক ক্ষেত্র আছে যেখানে প্রসিদ্ধ পদের সান্নিধ্য মানে একটি পদের অর্থ অন্য একটি পদের সান্নিধ্য বশত পাওয়া যায়, তাই তো? সেটাকে বলা হচ্ছে কি, প্রসিদ্ধ পদের সান্নিধ্য। যেমন কি, ইহ সহকারতর মধুরং পিউ করতি, ইহ সহকারতর মধুরং পিউ করতি।
যে এই আম গাছটিতে মধুরভাবে মানে শব্দ করছে, মধুরভাবে পিকো শব্দ করছে বা রব করছে, এরকমটা। তো এই ক্ষেত্রে কি হয় না, কি বললাম, এই ক্ষেত্রে পিকো শব্দের অর্থ আমার জানা ছিল না। পিকো, পিকো মানে কি? তো ময়ূর? পিকো মানে ময়ূর। তো এই যে পিকো বা ময়ূর নয়, সরি ভুল বললাম, এটা হচ্ছে কোকিল। এখানে পিকো বা কোকিল, দেখবে কোকিলের ডাকটা আমাদের খুব সুন্দর লাগে। হ্যাঁ স্যার। তো হ্যাঁ, তো এই পিকো বা এখানে কোকিল, এই পিকো বা কোকিলের শব্দ আমাদের জানা ছিল না, মানে অর্থ, এই পিকো বা পিকো শব্দের অর্থ আমাদের জানা ছিল না, কিন্তু পিকো শব্দের অর্থটা আমরা জানলাম কি করে, যে আমার সামনে ধরো কোনো একটা পাখি ডাকছে সুন্দর করে, তখন আমি বললাম কি, ইহ সহকার তরং মধুরং পিউ করতি, এই গাছটিতে মধুরভাবে রব করছে এই পিকো নামক পাখিটি। তখন আমি বুঝতে পারলাম, আচ্ছা এই যে সামনে আমার যে পাখিটি দেখা যাচ্ছে সেটির নাম পিকো। বোঝা গেল? তাহলে এই পিকো হঠাৎ করে যদি আমি বলে দিতাম যে কোকিল ডাকছে আমার সামনে, আর হঠাৎ করে কিছুই বললাম না, শুধু বললাম পিকো, তাহলে আমি বুঝতে পারতাম না অনেক ক্ষেত্রে যে এটা কি পিকো বলা হয়। কিন্তু এই যে এইভাবে বুঝিয়ে বলা হলো, অন্যান্য পদের সান্নিধ্য বশত আমরা কিন্তু বুঝে গেলাম যে পিকো শব্দের অর্থ এই কোকিল। বোঝা গেল? তাহলে আমাদের এই ৮ প্রকার, ৮ ভাবে আমাদের শক্তি গ্রহ বা শব্দবোধ যাই বলি না কেন আমাদের হয়ে থাকে। তো ৮ প্রকার কারণ কি কি? না ব্যাকরণ, ব্যাকরণ, উপমান, তোমার কোষ, আপ্তবাক্য, বৃদ্ধ ব্যবহার। তারপরে তোমার ইয়ে বাক্য শেষ। বাক্যের বিবরণ আর স্যার প্রসিদ্ধ পদের প্রমাণটা হয়নি। কোনটা? কি বললে? ঋতুশ্রী মনে হয়, বলো। শোনা যাচ্ছে? না না স্যার, ঠিক আছে, আমি ভুল বলছিলাম। ও, আর আমার কথা কি লেটে আসছে? না স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা শোনা- যাচ্ছে। ও, ঠিক আছে। তো আমার যেটা বলার, যে তাহলে আমরা ৮ প্রকার শক্তি গ্রহের উপায়: ব্যাকরণ, উপমান, তোমার ইয়ে কোষ। কি বল, কোষ, আপ্তবাক্য, বৃদ্ধ ব্যবহার, বিবরণ, তোমার কি বলে, বাক্য শেষ, প্রসিদ্ধ পদের সান্নিধ্য। পদের সান্নিধ্য। এই ৮ প্রকার শক্তি গ্রহের উপায় আমরা জানলাম। এরপর আমাদের আরেকটা জিনিস বাকি আছে। সেটা কি না, দেখো আমরা পদ বলি বারবার, আমরা বুঝি পদার্থকে, সেই পদ বলি আর বুঝি পদার্থকে, সেই পদার্থটা কি? আমরা বলছি গো, বুঝি গো নামক একটা বিশেষ প্রাণীকে, ৪ পা বিশিষ্ট বিশেষ প্রাণীকে আমরা গো শব্দের দ্বারা বুঝে থাকি, তাই তো? তো তাহলে আমার এখানে প্রশ্ন হলো যে গো পদের দ্বারা আমরা গো ব্যক্তিকে বুঝি, নাকি গো জাতিকে বুঝি, না গো ব্যক্তি বিশিষ্ট জাতিকে বুঝি, তাই তো? নাকি তোমার ওই গো আকৃতিটাকে বুঝি? বোঝা গেল আমার প্রশ্নটা? বুঝতে পারলে? আমার প্রশ্নটা বোঝা গেছে? যে আমরা বুঝি, আমরা বলি কি পদ, আমরা বুঝি কি, আমরা পদার্থকে, আমরা বলি ঘট, আমরা বুঝি একটা বিশেষ স্বরূপ ওয়ালা একটা বিশেষ বস্তুকে, তারে আমরা বলি ঘট, আমরা বুঝি। তাহলে আমরা বলি ঘট আর বুঝি একটা বিশেষ বস্তুকে। আমরা বলি গো, আমরা বুঝি একটা বিশেষ ৪ পা বিশিষ্ট একটি প্রাণীকে, তাই তো? তাহলে আমরা বলি অশ্ব, কিন্তু আমরা বুঝি একটা বিশেষ প্রাণীকে। তো আমার এখানে প্রশ্ন হলো যে এই আহ, পদের দ্বারা যে পদার্থকে আমরা বুঝি, তাই তো, সেই পদের দ্বারা পদার্থকে যে আমরা বুঝি, সেক্ষেত্রে আমরা কি বুঝি? অর্থাৎ আমরা যে বলি গো, আমরা বুঝি গো নামক এক প্রকার প্রাণীকে,
তাহলে এখানে আমরা বলি গো, কিন্তু বুঝি কি গো ব্যক্তিকে, নাকি গো জাতিকে, নাকি গো আকৃতিকে, নাকি গো ব্যক্তি বিশিষ্ট জাতিকে, কোনটিকে? বোঝা গেল আমার প্রশ্নটা? তাহলে গোয়ের তাৎপর্যটাকে বুঝছি আমরা, মানে এটা যে একটা গো, 4 পা বিশিষ্ট প্রাণী, মানে তার আমরা পদ তাৎপর্য। আমরা পদ বলছি, আমরা বুঝছি পদার্থকে। তাহলে আমরা গো বলছি, আমরা বুঝছি গো নামক বিশেষ একটি প্রাণীকে। প্রাণীকে। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো যে এখানে গো শব্দের অর্থটা কি? তাহলে গো মানে কি গো ব্যক্তি? গো মানে কি গো জাতি? গো মানে কি গো আকৃতি? মানে গো শব্দের দ্বারা কি ওই গরু ব্যক্তিটিকেই বোঝায়, নাকি গরু গো গোত্র জাতিটিকে বোঝায়, নাকি জাতি বিশিষ্ট ব্যক্তিটিকে বোঝায়, নাকি গো মানে ওই বিশেষ একটি আকৃতিকেই বোঝায়? এটা আমার প্রশ্ন। তাহলে গো মানে কি বোঝায়? এইটা তোমরা কেউ এর আগে পড়োনি? যে জাতি শক্তিবাদ, ব্যক্তি শক্তিবাদ, জাতি বিশিষ্ট ব্যক্তি শক্তিবাদ, আকৃতি শক্তিবাদ, এটা কেউ পড়োনি এর আগে? হ্যাঁ স্যার, পড়েছি, মীমাংসার কোনটা একটা আছে, তারপর মীমা- বৌদ্ধদের আছে একটা, তারপরে ন্যায়দের আছে একটা। এটা তো মানে হ্যাঁ। এইরকম ভাবেই তো তারা করেছে না স্যার? আচ্ছা বলো দেখি কেউ, যে ব্যক্তি শক্তিবাদ কাকে বলে? স্যার শুধু এইটুকুই পড়েছি, তারপরে ডিটেলসে পড়ানো হয়নি। আচ্ছা, ঠিক আছে, এখানে কে বলতে পারতে পারো? এ পাত্র সোনিকা বলো দেখি, ব্যক্তি শক্তিবাদ। স্যার পারবো না। কেন? সোনিকা বাঁকুড়া না পুরুলিয়া গো? আমি মালদা। ও তুমি মালদা, আমি ভাবছিলাম পুরুলিয়া বা বাঁকুড়া ওই সাইডে। যাই হোক, মালদা মানে গৌড়বঙ্গ, তাই তো? না স্যার, আমি বর্ধমানে পড়ি। ও তুমি বর্ধমানে পড়ো? হ্যাঁ। হুম। আচ্ছা, এই পায়েল বলতে পারবে? পায়েল? স্যার অনেক আগে পড়েছি স্যার, সেরকম মনে নেই। হুম, জাতিসংঘ পড়েছিলাম মীমাংসার। হ্যাঁ, জাতি ব্যক্তি দুটোই মীমাংস, কিন্তু একটা এক ধরনের আর একটা অন্য এক ধরনের। তো হুম। আর এগুলো খুবই সোজা, খুবই সোজা, এবং এখান থেকে নেটের কোশ্চেনও আসে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমরা তাহলে শুরু করি। যে আমাদের জাতি শক্তিবাদ ব্যক্তি, আমাদের এই প্রশ্নটা, যে প্রশ্নটা বললাম সেটা বুঝতে পেরেছো তো? এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন শক্তিবাদ, এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমাদের কিন্তু বিভিন্ন শক্তিবাদ, যে আমরা গো পদের দ্বারা বুঝবো কোনটা, গো ব্যক্তিকে, নাকি গো জাতিকে, নাকি গো আকৃতিকে, নাকি গো জাতি বিশিষ্ট ব্যক্তিকে। বোঝা গেল? এই প্রশ্নকে কেন্দ্র করি যারা বলে যে ব্যক্তিকেই বুঝবো, তারা হলো ব্যক্তি শক্তিবাদী। তারা হলো কি, তারা হচ্ছে ভাট্ট মীমাংসক। যারা বলে না, গো মানে গো জাতি, তারা হলো কি জাতি শক্তিবাদী, তাই তো? তারা হলো কি প্রাভাকর মীমাংসক। বোঝা গেল? আবার কেউ কেউ বলে না, গো মানে গো ওই বিশেষ আকৃতিটাই, ওই বিশেষ আকৃতির জন্যই আমরা গরুকে ঘোড়া থেকে পৃথক করি, গরুকে মানুষ থেকে পৃথক করি। বোঝা গেল কথাটা? তো তারা হলো কি, তারা হলো আকৃতি শক্তিবাদী। আর একদল বলেন যে ওই জাতি বিশিষ্ট ব্যক্তিতেই তোমার আহ মানে গোপদের শক্তি, মানে গো মানে আমরা কি বুঝবো, জাতি বিশিষ্ট ব্যক্তিকে। এটা কাদের মত? এটা প্রাচীন নৈয়ায়িকদের মত। আর নব্য নৈয়ায়িকদের মত কি, জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তি শক্তিবাদ। এটা একটা আছে, জাতাকৃতি বোধয়তু বস্তু, জাতাকৃতি ব্যক্তি বোধয়তু বস্তু। মানে কি,
জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তিতেই হচ্ছে কি না ব্যক্তি মানে যে কোনো বস্তু মানে কি জাতি আকৃতি বিশিষ্ট বস্তু। তো তাদের মতে তোমার গো পদের শক্তি কোথায়? না গো জাতি এবং গো ব্যক্তি বিশিষ্ট গো আকৃতিতে গোয়ের তোমার শক্তি। বোঝা গেল? মানে গো মানে কি? মানে গো জাতি বিশিষ্ট গো মানে জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তি। গো জাতি গো আকৃতি বিশিষ্ট গো ব্যক্তি। বোঝা গেল? এটাই হলো গো শব্দের অর্থ। যাই হোক তোমার এই প্রসঙ্গে তাহলে আসছে কি প্রাচীন নৈয়িক, নব্য নৈয়িক, আরেকটা হচ্ছে মীমাংসক এবং ভাট্ট সম্প্রদায়, আর এদিকে তোমার আকৃতি শক্তিবাদী জৈন। জৈনরা হলো আকৃতি শক্তিবাদী। বোঝা গেল? তাহলে ব্যক্তি শক্তিবাদী, ব্যক্তি শক্তিবাদ কারা? না ভাট্ট মীমাংসক সম্প্রদায়। তারা বলে কি গো শব্দের দ্বারা আমরা গো ব্যক্তিকেই বুঝে থাকি। গো শব্দের দ্বারা গো ব্যক্তিকেই বুঝে থাকি। কেননা আমরা যখন বলি যে এই গরুটি আনো, গরুটি বাঁধো, তখন ওই পার্টিকুলার ওই গো ব্যক্তি মানে ওই গোটি সম্পর্কে আমরা বাক্যটি প্রয়োগ করি, তাই তো? তার জন্য আমরা গো শব্দের দ্বারা বা অশ্ব শব্দের দ্বারা নর শব্দের দ্বারা আমরা সেই গো ব্যক্তি, অশ্ব ব্যক্তি বা নর ব্যক্তিকেই বুঝে থাকি, বা ঘট শব্দের দ্বারা ঘট ব্যক্তি। তো এটাকে প্রাভাকর মীমাংসকরা বলছেন যে এই ব্যক্তি শক্তিবাদ এটা গ্রহণযোগ্য নয়। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওই গো ব্যক্তিকে শক্তি, গো ব্যক্তিতেই যে শক্তি এটা আমরা বলতে পারি না। কেননা আমাদের এখানে গো জাতিকে স্বীকার করতে হয়। গো জাতিকে যদি না মানি আমরা, গো জাতিকে না মেনে আমরা গো ব্যক্তির প্রাধান্য দিতে পারি না, তাই তো? তার জন্য প্রাভাকর মীমাংসকরা কি? তারা হলেন জাতি শক্তিবাদী, তাদের জাতিতেই প্রাধান্য। আর ভাট্টদের কি? ব্যক্তিতেই প্রাধান্য, তারা ব্যক্তি শক্তিবাদী। জাতিতেই প্রাধান্য মানে কি? আমরা যখন একটা সার্বিক গো সম্পর্কে কথা বলছি তখন কি ওরা বলছেন এমন অনেক ক্ষেত্র আছে যেখানে পার্টিকুলার কোনো বিশেষ মানে পার্টিকুলার বা কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে কথা বলা হয় না, সেখানে আমাদের সার্বিক কথা বলতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ আমাদের গোত্র জাতি বা মনুষ্যত্ব জাতি বা অশ্ব জাতি এরকম সম্পর্ক মানে সকল সম্পর্কে কথা বলা হয়। সেই ক্ষেত্রে তো গো অশ্ব নর এই শব্দগুলো এগুলো তো ব্যক্তি অর্থে প্রয়োগ করা হয় না, তাই তো? সেই ক্ষেত্রে আমাদের এই জাতি অর্থেই প্রয়োগ করতে হয়। আর বলছে যেহেতু যে জাতি কোথায় থাকে, জাতি কোথায় থাকে বা সামান্য জাতি বা সামান্য কোথায় থাকে? ব্যক্তিতে থাকে। প্রত্যেক ব্যক্তিতে থাকে। তাহলে জাতির জ্ঞান যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের কি? আমাদের জাতির জ্ঞানটা যদি আমাদের মনে থাকে, আমাদের যদি মনুষ্যত্বের জ্ঞান যদি থাকে, তাহলে আমার মানুষের জ্ঞানের সমস্যা নেই, তাই তো? তাই তাদের মতে, প্রাভাকরদের মতে জাতিতেই প্রাধান্য, তাই তো? তার জন্য তারা জাতি শক্তিবাদী। আর আকৃতি শক্তিবাদী জৈন সম্প্রদায়। জৈনরা আকৃতি শক্তিবাদী। তারা কি বলছেন? না তারা বলবেন যে গোপদের অর্থ এটাই যে ওই বিশেষ আকৃতি। আমরা অশ্ব থেকে গোকে পার্থক্য করি, পৃথক করি, অশ্ব থেকে নরকে পৃথক করি, অশ্ব থেকে ঘটকে পৃথক করি কি জন্য? ওই বিশেষ আকৃতির জন্যই। ঘটের আকৃতি ভিন্ন, অশ্বের আকৃতি ভিন্ন, নরের আকৃতি ভিন্ন। তাহলে এখানে আকৃতিটারই প্রাধান্য, আকৃতিটাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা গো পদের দ্বারা আমরা কাকে বুঝি? ওই বিশেষ চার পাওয়ালা বিশেষ একটি প্রাণীকে, আকৃতি বিশিষ্ট প্রাণীকে বুঝি। তার জন্য জৈনরা বলছেন যে আকৃতিতেই শক্তি। গো মানে কি? ওই বিশেষ আকৃতি। কেননা আকৃতির দ্বারাই কিন্তু একটা ঘোড়ার থেকে গরুকে পার্থক্য করা হয়, পৃথক করা হয়। ওই আকৃতি দ্বারাই কিন্তু একটা মানুষের থেকে ঘোড়াকে পৃথক করা হয়। বোঝা গেল? তার জন্য যে জৈনরা কি? আকৃতি শক্তিবাদী।
কিন্তু প্রাচীন নৈয়িকরা, তাহলে ৩ প্রকার শক্তিবাদী হলো প্রাভাকর মীমাংসক, ভাট্ট মীমাংসক এবং জৈন, আর হচ্ছে প্রাচীন নৈয়িক। প্রাচীন নৈয়িকরা বললেন জাতি বিশিষ্ট ব্যক্তিতেই শক্তি। যে আমরা গো যখন পদ বলছি বা শব্দ বলছি তখন কি না আমরা গোত্র জাতি বিশিষ্ট গোকেই বুঝছি। তার জন্য প্রাচীন নৈয়িকরা বলবেন যে কি জাতি বিশিষ্ট ব্যক্তিতেই শক্তি। কিন্তু নব্য নৈয়িকরা তো আরো চালাক, তারা বলবেন কি যে না, গো পদের বা গো শব্দের শক্তি জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তি শক্তিবাদে, তাই তো? জাত্যাকৃতি বোধয়তু বস্তু, তাই তো? যে জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তিতে শক্তি। গো মানে আমরা গো ব্যক্তিকে বুঝি, সেই গো ব্যক্তিটা কেমন? অবশ্যই সেই গোটা ঘোড়ার থেকে আলাদা আকারগত ভাবে, আবার কি সেই গোটা হ্যাঁ গোত্র জাতি সম্পন্ন। এটা নব্যনয়িকদের মত। তাহলে আমি এটা খুব সংক্ষেপে পড়ালাম, যে এখানটা বেশি খুব একটা দরকার হয় না, কিন্তু দু একটা কোশ্চেন এসে যায় যে আমাদের প্রত্যেকটা শক্তিবাদ কারা কারা স্বীকার করেছেন এবং মূল কথাটা কি, বোঝা গেল? তাহলে জাতি শক্তিবাদীরা বলছেন কি জাতিতেই শক্তি, ব্যক্তি শক্তিবাদীরা বলছেন ব্যক্তিতেই শক্তি। জাতি শক্তিবাদী কারা না ওই ভাট্ট সম্প্রদায়রা, ব্যক্তি শক্তিবাদী কারা প্রাভাকর সম্প্রদায়রা, হ্যাঁ, আর কি না আকৃতি শক্তিবাদী বলছে আকৃতিতেই শক্তি, তারা কি কারা না জৈন সম্প্রদায়রা, আর জাতি বিশিষ্ট ব্যক্তি শক্তিবাদ প্রাচীন নৈয়িকরা, আর জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তি শক্তিবাদী কারা না নব্য নৈয়িকরা। বোঝা গেল? তাহলে তোমাদের মোটামুটি শব্দের জায়গাটা ক্লিয়ার হলো। এই পর্যন্ত কারো কিছুর প্রশ্ন, যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে বলতে পারো। এর পরের দিন আমি ভাবছি কোনটা শুরু করব, হলে তোমাদের বৈশেষিকও শুরু করতে পারি, না হলে বেদান্তও শুরু করতে পারি। এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন থাকলে আগে বলে ফেলো, তারপর আমরা কি মানে আজকে শেষ করবো আর কি। স্যার, হ্যালো। বলো। হ্যাঁ, তাহলে আমাদের স্যার এখানে প্রশ্নটা কি এভাবে আসবে যে মানে পদের অর্থটা কি কি মানে জাতি শক্তিবাদী কারা, ব্যক্তি শক্তিবাদী কারা, অপশন দিতে পারে। কারা জাতি বিশিষ্ট ব্যক্তিতেই শক্তি কারা বলেন, এরকম আর কি। আচ্ছা স্যার, আচ্ছা এই ঠিক ধরনের। আছে। স্যার, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি স্যার এইগুলো আমি বুঝেছি। বলছি স্যার আমাকে একটু বলবেন ওই যে যেটা আমি আপনাকে পাঠিয়েছি ওটা কি পড়াচ্ছে আমাদের? এই ভাষা পরিচ্ছেদই পড়াচ্ছে তোমাদের। ওটা একটু ও তোমাদের ওই ভাষা পরিচ্ছেদে একদম সংস্কৃত ধরে ধরে পড়াচ্ছে। ওটা কোন স্যার পড়াচ্ছেন? গোপীনাথ মন্ডল বলে একজন আছেন স্যার, উনি। ক্যালকাটা না যাদবপুরে? যাদবপুরে, আমি ক্যালকাটা কুইট করে দিয়েছি। ও গোপীনাথ, ওদের আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। ওটা ভাষা পরিচ্ছেদ। ওটা তোমাদের ডাইরেক্ট একদম হ্যাঁ আমাদের আজকে সে কি সব পড়াচ্ছিল, সেই মঙ্গলাচরণ, সেই শিব বিষ্ণু ভবপদ লীলা তাণ্ডব এগুলো সব লিখেছি। আমি তো আজকে ফার্স্ট ক্লাস ছিল, আমি তো বুঝতেই পারছিলাম না কি পড়াচ্ছিল। তারপরে কি সমাপ্ত পুনবাতম দোষ এই সমস্ত পড়াচ্ছিল। যে কোনো আমাদের ভারতীয় দর্শনে যে কোনো কিছুর হতে গেলে আমাদের